Good evening, Shoykot. Good evening, Lisa. Good evening, everyone. So I hope. Good evening, Dishari. I was the good evening message to oneke miss kore gechi. So I hope start anyway. Shandip, good evening. Devargo, good evening. Shoini, good evening. Ar kara kara royeche Sommo, good evening. সকলকে গুড ইভিনিং, অর্ণব, প্রভাত এবং সুদীপ, তানিয়া, ভেরি ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। মেসেজগুলো দেখি তাহলে নামগুলো পড়তে পারবো। কারা কারা করছো? প্রবীর, সৌরভ, কৌশিক, চন্দ্রিমা, প্রিয়াঙ্কা, সুদীপ, তার আগে দেবার্ঘ, সায়নী, দীপান্বিতা, লিজা, সোমনাথ, দেবাঞ্জন, সকলকে গুড ইভিনিং। আমার ক্লাসের সঙ্গে অনেকে এর আগে থেকে পরিচিত ছিলে। পায়েল, গুড ইভিনিং। শ্রেষ্ঠা, গুড ইভিনিং। ওকে, রেশমি, গুড ইভিনিং। রাজীব, গুড ইভিনিং। শুভজিৎ, পুতুল, সুনির্মল, অরূপ, ওরে বাপরে অনেকে আছে। সো ওকে, গুড ইভিনিং টু এভরিওয়ান। এবং আমার ক্লাসের সঙ্গে অনেকে পরিচিত ছিল, যদিও বাংলা ক্লাস সেরকম ভাবে সকলে পরিচিত নয়। ইংরেজি ক্লাসটা অনেকেই, অধ্যয়নের অনেকেই ইংরেজি বা ইকোনমিক্স ক্লাসের সঙ্গে পরিচিত। এবার সেই নিয়ে কিন্তু ডেসক্রিপটিভ যেটা একদম পরীক্ষা কেন্দ্রিক পড়াশুনো, সেটা আমরা একটু নতুন ভাবে শুরু করেছি। এবং অনেকেই আমার 3টে ক্লাস অ্যাটেন্ড করেছো ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে হয়তো ইউটিউবে অনেকে আমার সঙ্গে পরিচিত বা আমার লেখালেখি বা আমার বই পড়েছো সামহাউ, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে তোমরা আমার ক্লাস এরকম ভাবে করছো। সেটা তোমাদের জন্য এবং আমার জন্য সমানভাবে আনন্দদায়ক। এন্ড আই হোপ এই রিলেশনটা আজকে যারা সকালবেলার দুপুরের ক্লাসটা যারা দেখেছো, সো আই নো হোয়াট আই মিন, যে দুপুরের ক্লাসটা খুব একটা আবেগ ঘন মুহূর্তে ক্লাসটা শুরু হয়েছিল। এবং আমার কিছু মেসেজ, আমার কিছু তোমাদের প্রতি মোটিভেশনাল ওয়ার্ডস, সবগুলোকে দিয়েই সেই ক্লাসটা শুরু হয়েছিল। এবং তারপর আমরা যথারীতি যে শিক্ষার যে পদ্ধতি, মানে পড়াশুনোর মধ্যে আমরা চলে গেছিলাম। অলরেডি আমাদের যে ক্লাসগুলো হয়েছে, যারা যারা নতুন জয়েন করেছো, যারা যারা নতুন জয়েন করেছো তাদের বলে রাখি, আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস মতন একটা করেছিলাম, খুব সামান্য ছোট্ট। তারপরে পরবর্তী গতদিন অর্থাৎ পরশু দিন আমরা কি করেছিলাম, যে পরশু দিন আমরা রিপোর্ট রাইটিং ইংলিশে শিখেছিলাম এবং সেই সঙ্গে ইংরেজিতে অনুবাদ, বাংলার থেকে ইংরেজিতে অনুবাদ, সেটা শিখেছিলাম। তারপর গতকাল যারা অঙ্কের ক্লাসে ছিলে তারা তোমরা দেখেছো অঙ্ক কিভাবে করতে হয়। আজকে সকালের ক্লাসে আমি তোমাদেরকে করিয়েছি যে ইংলিশ প্রেসি করিয়েছি, তাই তো, এবং ইডিয়ামস এন্ড ফ্রেজেস করিয়েছি। ইংলিশ প্রেসি এবং ইডিয়ামস এন্ড ফ্রেজেস করিয়েছি। আজকে একটা সম্পূর্ণ নতুন জায়গা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে ফার্স্ট থিং, দ্য ফার্স্ট গুরু মন্ত্র টু ক্লিয়ার এনি এক্সাম ইজ, যে মাথার থেকে যতক্ষণ না পর্যন্ত একটা পরীক্ষা তোমরা সম্পূর্ণ ক্লিয়ার করছো, অল দ্য স্টেপস হ্যাভ বিন ক্লিয়ারড, ইটস বেটার টু হ্যাভ আ ভেরি কি বলবো, অ্যাকসেপ্টেবল, মানে পুরো একটা অ্যাকসেপ্টিং মাইন্ড। আমার আজকে খুব কথাগুলোকে ফাম্বল হচ্ছে। অ্যাকসেপ্টিং মাইন্ডকে নিয়ে রাখো, অ্যাজ ইফ ইউ ডোন্ট নো এনিথিং। সেক্ষেত্রে প্রেসি, তোমরা ভাবতে যে প্রেসি লেখা খুব সিম্পল, সকালের ক্লাস যারা আজকে করেছো তারা বুঝতে পেরেছো যে প্রেসি লেখাটা অ্যাকচুয়ালি কতটা ডিফিকাল্ট। আজকে আমরা ক্লাসে করব বঙ্গানুবাদ ইংরেজির থেকে, এবং এটাও তোমরা অনেক সময় ভাবো যে খুব ভেরি সিম্পল, বাট ভেরি সিম্পল, অবশ্যই ভেরি সিম্পল, বাট তার মধ্যে কিছু দেয়ার আর সার্টেন ওয়েজ, সেটা আমরা শিখব। তার আগে তোমাদের কতগুলো প্রশ্ন বা কিছুর উত্তরকে আমি দিতে চাই। সেটা হচ্ছে যে তোমরা আগামী 24 তারিখে তোমাদের আমি পরীক্ষা নিতে চলেছি, পিএসসি মিসলেনিয়াস মেইনস এর জন্য পরীক্ষা, জিকে এর পরীক্ষা। এবং সেই জিকেটা সম্পূর্ণ পরীক্ষা, তোমাদের যেরকম প্রশ্ন থাকবে 100 মার্কের পরীক্ষা। এই 100 মার্কের মধ্যে 50 নাম্বার, এই 50 নাম্বারের মধ্যে 3টে 15 নাম্বার, 60 নাম্বার, সরি, কত টোটাল, সরি, 2টো 15 নাম্বার এবং একটা 20 নাম্বার। 50 নাম্বারের ডেসক্রিপটিভ থাকবে এবং 50 নাম্বারের অবজেক্টিভ থাকবে, যার মধ্যে 1 লাইন বা 2 লাইনে উত্তরগুলো দিতে হবে। তার মধ্যে অ্যাব্রিভিয়েশনস থাকবে, তারপরে কিছু শর্ট কোয়েশ্চেন্স থাকবে, যেরকম পরীক্ষাতে থাকে, কিছু কিছু স্কিম সম্পর্কে থাকবে, সবই থাকবে এক্স্যাক্টলি। এবং তার সিলেবাসটা আজকেই তোমাদেরকে আমি ক্লাসে আজকে, আচ্ছা, দেবার্ঘ কিছু লিখেছে, আমি একটু পরে বলছি, যে আজকে তোমাদেরকে ক্লাসে আমি সিলেবাসটা দিয়ে দিয়েছি। এই সিলেবাসের মধ্যে মোস্টলি যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো, মেটেরিয়ালগুলো আমি কিন্তু অলরেডি আমার ওয়েবসাইটে আপলোড করেছি 80-90%। যে জিনিসগুলো আপলোড হয়নি, যেমন কিছু গভর্নমেন্ট স্কিম, সেগুলো আজ কাল পরশুর মধ্যে আপলোড হয়ে যাবে। ইটস আ ভেরি খুব হেক্টিক ইয়ে,
দেবার্ঘ বলছে আমার এর ভাই বলা অনুচিত, কিন্তু নিরুপায় হয়েই বলছি যে এই সপ্তাহে কয়েকটা দিন ছুটি অ্যাপ্লাই করে রেখেছি, শুক্রবার অব্দি যদি সময় দেওয়া যায় পরীক্ষাটা। এবার দেখো তোমরা যখন সকলেই যখন অধ্যয়নে ভর্তি হয় পরীক্ষা 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 করতে থাকে, এবং তারপরে বেসিক্যালি পরীক্ষা এই মুহূর্তে না নিলে তোমাদেরও কিন্তু একটু, এবার তোমরা যদি সবাই মিলে যে সিদ্ধান্তটা আমাকে জানাবে যে এই বৃহস্পতিবার দিন পরীক্ষা হবে নাকি শনিবার পরীক্ষা হবে, যেটা তোমরা ডিসাইড করবে। আমার হিসাবে বৃহস্পতিবার হলে খুব ভালো হয়, এবং তাহলে তারপরের জন্য পরের চ্যাপ্টারটার জন্য স্যার এটা আমারও রিকোয়েস্ট ছিল। আচ্ছা, তাহলে আমরা তারপরের চ্যাপ্টার গুলোকে শেষ করতে পারবো তাড়াতাড়ি করে। শ্রেষ্ঠাও বলছে উইকেন্ডে টেস্ট হলে শ্রেষ্ঠাও বলছে শনিবার হলে একটু সময় পেতাম। এটা যদি তোমরা প্রত্যেকে বলো শনিবার পরীক্ষা নেওয়া, তাহলে আমাকে বাধ্য হয়ে শনিবারই নিতে হবে। হোয়াট এভার ইউ সে, এটা তোমরা একটু জাস্ট এখানে লেখো, আমি দেখবো ম্যাক্সিমাম ভোট কোন দিকে। জাস্ট মেসেজের মধ্যে টাইপ করো বৃহস্পতিবার না শনিবার। যদি দেখি আমি শনিবার বেশি মেসেজ আসছে তাহলে শনিবার নেব। চারটে সবগুলো এখন স্যাটারডে পেলাম, বাকি আমি মেসেজ দেখবো বাকি মেসেজগুলো স্যাটারডে নাকি থার্সডে। স্যাটারডে হলে আমি সবাই স্যাটারডে বাবা, মানে সকলে স্যাটারডে করে চলেছে রে বাবা, কেউ থার্সডে নিন। সুমন একমাত্র বলছে যে থার্সডে হলে কোনো প্রবলেম নেই, বাকি সকলে বৃহস্পতিবার স্যাটারডে যাই হোক। সৈকত বলছে ওরে বাবা দ্যাটস দ্য স্পিরিট, কিন্তু ম্যাক্সিমাম বলছে যে স্যাটারডে হলে ভালো হয়। আমি সবে জয়েন করেছি, স্যাটারডে হলে ভালো হয়। প্রত্যেকেই জয়েন করেছে গো, প্রত্যেকেই গতকাল বা আজই জয়েন করেছে। হ্যাঁ, উই শুড কোঅপারেট উইথ দোজ হ্যাভিং প্রবলেম স্যাটারডে হলে সিলেবাসটা একটু বাড়িয়ে করলে ভালো হয়। আচ্ছা, মোটামুটি এখন অব্দি যা ভোট এসছে 80% 90% অ্যাভাব স্যাটারডের জন্য হচ্ছে। তাহলে আমাদের পরীক্ষাটা স্যাটারডে হচ্ছে, স্যাটারডে টাইম তোমাদেরকে জানিয়ে দেবো। এবার দেখো কতগুলো জিনিস আমার বক্তব্য আছে, যে তোমরা পরীক্ষাতে আমি তোমাদের যে নোটগুলো দিয়েছি, যেমন ধরো ইউনাইটেড নেশনস ইটস বিগ থিং, সেখান থেকে কি আসবে তোমরা কেউ জানো না। ইউনাইটেড নেশনস এর যদি বলে যে ইউনাইটেড নেশনস এর যে মেইন যে অর্গানস গুলো কি তার সম্পর্কে আলোচনা করো। যে নোটটা তোমাদেরকে দিয়েছি এক্সামের জন্য আপনার ক্লাস হ্যাম্পার হবে না তো স্যার? না, ক্লাস হ্যাম্পার হবে না, ক্লাস কোনোভাবেই হ্যাম্পার হবে না, ক্লাস চলবে। তাহলে আমি সেক্ষেত্রে শুক্রবার ক্লাস নেবো। তাহলে এবার দেখো ইউনাইটেড নেশনস এর নোটটা তোমরা যদি পড়ো, তার মধ্যে ইউনাইটেড নেশনস এর হিস্ট্রি যদি বলে সেটা দিতে পারবে, আজকের দিনে ইউনাইটেড নেশনস এর সামনে চ্যালেঞ্জ কি কি সেটা দিতে পারবে, এরকম ভাবে থাকবে। তোমাদের ল্যান্ড রিফর্মস এর জন্য অপারেশন বর্গার নোটটাকে আমি দিয়েছি, ল্যান্ড রিফর্মস এর নোট এখনো দিইনি। যদি দাও, যদি বলে যে ভারতের ল্যান্ড রিফর্মস এর হিস্ট্রি বলো, যদি বলে যে পশ্চিমবঙ্গে ল্যান্ড রিফর্মস এর হিস্ট্রি বলো, যে করেই প্রশ্ন হোক, আমি এমন করে ডিটেলস এর নোট তোমাদেরকে আমার ওয়েবসাইটের মধ্যে দিয়েছি যে তোমরা ইউ ক্যান আনসার এনি কোয়েশ্চেন, সেখান থেকে কঠিন সোজা যাই থাকুক সেটা করতে পারবে। এরপরে তোমাদেরকে আমি কি করবো, যে পরীক্ষার স্পেসিফিক কিছু কোয়েশ্চেন দিয়ে তোমাদের স্যাম্পল কিছু আনসার তোমাদেরকে আমি দিয়ে দেবো। তোমাদের অনেকের ডিমান্ড আছে যে স্যার ওয়েবসাইটের মতো করে যদি একটু পিডিএফ এ দেওয়া যায়। ওয়েবসাইটে তো ফার্স্টে আসবে, ওয়েবসাইট ইজ ফর প্রথম ভিউ সবসময় ওয়েবসাইটেই হবে, বাট মাঝে মাঝে আমি চেষ্টা করছি, আমি রাজুর সঙ্গে আজকে কথা বলবো যে আমি কিছুটা পিডিএফ এ আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো, সো দ্যাট তোমাদের প্রিন্ট করে পড়াটাও সুবিধে হয়। ঠিক আছে, এবার এবার পিডিএফ এ তোমাদেরকে দিয়ে দেবো, এটা আমি কথা দিচ্ছি যে সামনের সপ্তাহের মধ্যেই যতগুলো নোট আছে। কিন্তু এখন অব্দি তোমরা ওয়েবসাইটে পড়তে থাকো, আস্তে আস্তে আমি পিডিএফ এ সব নোটগুলোকে দিয়ে দেবো। ঠিক আছে, আমি আগেই বলেছিলাম যে জিকে জিএস এগুলো পাবলিক ডোমেইনেই থাকবে। এর মধ্যে অ্যাব্রিভিয়েশন আমি এইচ অব্দি দিয়েছি, কাল বা পরশুদিন বাকি যে অ্যালফাবেটের যে লেটার গুলো রয়েছে সেই অ্যাব্রিভিয়েশনটা তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এটাই মোটামুটি আমাদের প্ল্যান। আজ এখন অব্দি আমরা প্রেসি একটা করিয়েছি মাত্র ইংরেজিতে, বাংলাতে প্রেসি এখনো হয়নি। নেক্সট ক্লাসটাতে বাংলাতে প্রেসি হবে, আজকে বঙ্গানুবাদটা হবে। ইংলিশ বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন আমরা করিয়েছি, রিপোর্ট রাইটিংই করিয়েছি। এর পরের দিনের ক্লাসে আমরা ইংলিশে রিপোর্ট রাইটিং আরেকটা করব এবং বাংলায় প্রেসি করব। এরকম করে আমরা বাংলা ইংরেজি মিলিয়ে ক্লাসগুলোকে করতে থাকবো, এবং সাইমালটেনিয়াসলি জিকেটা আমাদের মোস্টলি হবে পরীক্ষা বেসড। জিকে আমাদের মোস্টলি হবে পরীক্ষা বেসড, অর্থাৎ জিকেতে। আচ্ছা, একটা জিকেতে তোমরা অনেকে বলছো যে স্যার বাংলায় লিখবো না ইংলিশে লিখবো, তোমরা যে ভাষাতে তোমাদের জন্য সুবিধে সেটা তোমরা লেখো। দেখো জিকে এবং অঙ্কের যে পেপারটা সেটাতে টোটাল রয়েছে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টার মধ্যে জিকে পেপারের জন্য রয়েছে 1.5 ঘন্টা, অঙ্কের জন্য 1 ঘন্টা। যে 10টা প্রশ্ন আসে অঙ্কের জন্য আই থিঙ্ক দ্যাট ইজ সাফিসিয়েন্ট। এবং জিকেতে যে 1.5 ঘন্টাতে তোমাদের মোটামুটি 100 নাম্বার করতে হয়, তার মধ্যে 50 নাম্বার থাকে ডেসক্রিপটিভ, 50 নাম্বার থেকে অবজেক্টিভ। 50 নাম্বার অবজেক্টিভ যেটা থাকে সেটা তোমরা যদি অ্যাকচুয়ালি জেনে থাকো, তাহলে এই 50 নাম্বার করতে 20 থেকে 25 মিনিটের উপরে কোনোভাবেই লাগা সম্ভব না। আমি সব মিলে ধরলাম তোমার হচ্ছে লাগলো আধা ঘন্টা, এটা আমি খুব বেশি বললাম, কিন্তু যারা জানে তারা এটাকে 20 মিনিটের মধ্যেও নামিয়ে দিতে পারবে। ঠিক আছে, সুতরাং এরপরে আসছে হচ্ছে অ্যাব্রিভিয়েশন লিখতে কত সময় লাগে বাবা।
আর কিছু কিছু থাকে যে কোন সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়েছিল, রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এগুলো কিন্তু তোমরা সব সময় বলছি তোমাদেরকে, কেন লোকে কম নাম্বার পায় এই ট্র্যাপটাতে পড়ে, যে ইন হুইচ ইয়ার ইউনাইটেড নেশনস ওয়াজ ফাউন্ডেড, ঠিক আছে। লোকে কি করে শুধুমাত্র ইয়ারটাকে লিখে দেয়, 1 নাম্বার পায়, ঠিক আছে। ফুল সেন্টেন্সকে লিখলে তোমরা 2 নাম্বার পাবে। অদ্ভুত ভাবে কাটার কিছু পদ্ধতি রয়েছে। দিস ইজ দ্য রিজন অনেকে পিএসসি মিসলেনিয়াসে পিছিয়ে পড়ে, যে ফুল সেন্টেন্সটাকে না লেখার জন্য। বারংবার তোমাদেরকে বললাম, সার্টেন ট্রিক্স তোমাদেরকে বলছি কি করে পিএসসি মিসলেনিয়াসে হাইয়েস্ট নাম্বারটা তোমরা পাবে। তার মধ্যে একটা হলো এই যে ফুল সেন্টেন্স লিখতে হয় উত্তরের সময়, মনে হচ্ছে যে আরে ঠিক তো লিখছি, কিন্তু তোমাকে ফুল নাম্বার দেবে না। জিকে নোটস, কিছু নোটস আমি মানে বাংলাতে দেবো। বাংলাতে বাবা কি আছে, যে নোটস গুলো আছে অত বড় বড়। ক্লাস জয়েন হচ্ছে না রাজু, কেউ বলছে যে ক্লাসে জয়েন হচ্ছে না। রাজু একটু ক্লাসে জয়েন করিয়ে নেবে? হ্যাঁ স্যার, করে নেবো, আসুন। হ্যাঁ, জয়েন করিয়ে নাও, ঠিক আছে। জয়েন ক্লাসে জয়েন করিয়ে নাও, হ্যাঁ, ওকে। ডেসক্রিপটিভের মডেল জিকে, সুদীপা বলছে মডেল একদম মডেল আনসার আমি তোমাদেরকে দেবো রে বাবা সব। তোমরা এক্ষুনি আনসার ভিত্তিতে পড়াশোনা করো না। আমরা জীবনে কিছু করতে পারি না, তার ফার্স্ট এন্ড ফরমোস্ট রিজন হচ্ছে যে আমরা শুধু উত্তরের কথা ভাবি। হ্যাঁ, এবার কিছু জানতে লাগবে, আগে একটু পড়াশোনা করো। মডেল আনসার তো লাস্ট ফেজে গো। এখন আগে জিনিসটা সম্পর্কে তোমাকে ইউনাইটেড নেশনস এর তুমি সম্পর্কে জানলে না, তুমি অপারেশন বর্গার সম্পর্কে জানলে না, আর তুমি যদি অপারেশন বর্গার উত্তরটা কিরকম হবে সেটা ভাবো, তাহলে দ্যাটস আ সিন। আমি তোমাদেরকে মডেল আনসার দেবো, বাট নেক্সট মান্থের আগে দেবো না। এখন তোমাদেরকে পড়তে হবে। আমি তোমাদেরকে স্পেসিফিক মানে সিলেক্টেড মেটেরিয়ালস করে দিচ্ছি, এত খাটনি করে এক একটা নোট বানাচ্ছি তোমাদেরকে। আজকে তোমাদেরকে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে বারংবার করে প্রশ্ন করছে। এবার ইনফ্যাক্ট ইন্টারভিউতে বারংবার সেম প্রশ্নটা করেছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইজ আ মিথ অর হোয়াট, এরকম ভাবে প্রশ্নগুলো আসছে। সেগুলো এই পরীক্ষাতেও দেবে। সুতরাং এবার সেই জিনিসটাকেই তুমি বুঝলে না, ঠিক আছে। এবার জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, তাহলে তোমরা কি হবে, তাহলে মডেল আনসার তোমাদেরকে আগের জিনিসটা সম্পর্কে জানতে লাগবে, তারপরে সেটাকে আমি স্যাম্পল আনসার দেখাবো। সেটা বাংলাতে বেশ কিছু নোট দেবো। দেখো, বাংলাতে নোট দেয়া আজকের ডেটে কোনো সমস্যা না, কিন্তু একটা নোটকে ইংরেজিতে বানাতে হলে, বাংলাতে তো রিসোর্সেস খুব কম থাকে, এত রিসোর্সেস বাংলাতে থাকে না। একটা নোটকে বানাতে হলে যে পরিমাণে আমাকে রিসার্চ করতে হয়, বিভিন্ন, তোমরা যদি আমার নোটস গুলোকে দেখো, এই নোটস গুলো সার্টেন পয়েন্টস কে, এই যে ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিলে ইন্ডিয়ার পার্মানেন্ট মেম্বার হওয়া নিয়ে যে নোটটা রয়েছে, সেটা ইন্ডিয়ান ডিপ্লোম্যাসির যে কিছু রিসার্চ পেপার রয়েছে তার থেকে কিছু পয়েন্টস কে নেয়া। 4টে প্রিন্সিপাল কারণকে এক্স্যাক্টলি ইন্ডিয়ান ব্যুরোক্র্যাটস, ডিপ্লোম্যাটসরা তারা যে 4টে কারণকে বলেছে, সেই 4টে কারণ আমি তোমাদেরকে দিয়েছি। আল ফাল এবিসিডি কোনো মানে এরে গারে কোনো জায়গার নোট তোমাদের ওরমভাবে দেওয়া হয়নি, এবং এগুলো ইংলিশে সেখান থেকে করে নিজের মতন করে তারপরে তোমাদের কাছে পেশ করতে হয়েছে, ঠিক আছে। এবার কি হলো যে, এবার এইটাকে বাংলাতে তুমি একটা, আমার একটা সফটওয়্যারে ফেলবো, সফটওয়্যারে ফেলে সেটাকে বাংলাতে আধা সেকেন্ডের মধ্যে, আধা মিনিটের মধ্যে ট্রান্সলেট হয়ে যাবে। বাংলা করা ইজ নট, আমি অনেকেই তোমরা এরকম প্রশ্ন করো, তখন আমি ভাবি যে হোয়াট উই আর পারসুইং। হ্যাঁ, হোয়াট উই আর পারসুইং। পরীক্ষায় এক্সেলেন্স করতে হলে, রেজাল্ট ভালো করতে হলে, উপরের দিকে নাম দেখতে হলে এক্সেলেন্সকে শেষ করতে হয়, ঠিক আছে। এবার বাংলা করাটা যদি এবিলিটি থাকে, আধা মিনিটের ব্যাপার, যে কেউ করতে পারবে, এরে গেরে নাত্তু খেরে কোনো করতে পারবে। বাট দ্য কাইন্ড অফ মেটেরিয়াল দ্যাট আই গিভ ইউ, সেটাকে বানানো ইটস আ বিট ডিফিকাল্ট টাস্ক, হ্যাঁ না। ইটস আ প্যাচ ওয়ার্ক, বাট ইটস আ বিউটিফুল প্যাচ ওয়ার্ক। ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে যেরকম কথা বলা হয়েছিল, ঠিক আছে। নোটস গুলোর পিডিএফ অ্যাভেলেবল করলে সুবিধা হবে, আই নো অলসো ভেরি ওয়েল। বাট আমি তোমাদেরকে বললাম যে নোটস গুলো সবসময় ফার্স্ট ওয়েবসাইটেই যাবে, বাট দেন আমি তোমাদেরকে যে নোট অলরেডি শেয়ার হয়েছে সেটা আমি তোমাদেরকে বাংলাতে, সরি, পিডিএফ এ দেবো, ঠিক আছে। আর ইংলিশে যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার লেখাটাকে কিভাবে লিখবো, দেখো আমি একটা ভালো লেখাকে দেখতে হলে আমি তার মধ্যে ফ্লো চার্ট পছন্দ করি, ডায়াগ্রামস কে পছন্দ করি, এবং খুব পছন্দ করি ইকোনমি রিলেটেড যদি কোনো লেখা থাকে। তোমরা দেখবে যে অপারেশন বর্গার আমার যে লেখাটা ওয়েবসাইটে আছে, তার মধ্যে আমি গ্রাফ মানে কার্ভ কে দিয়েছি। যারা যারা দেখেছো, যারা যারা সিনসিয়ার, যারা যারা অলরেডি পড়ে ফেলেছো, মানে অপারেশন বর্গার সবসময় পশ্চিমবঙ্গের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তারা দেখবে যে অপারেশন বর্গার মতন ক্ষেত্রেও আমি একটা কার্ভ কে দিয়েছি। এমপ্লয়মেন্ট, আমার কাছে যদি কোনো একটা লেখা লিখতে আমি কার্ভ ছাড়া, গ্রাফ ছাড়া কিচ্ছু ইউজ করি, মানে গ্রাফ ছাড়া
আমার লেখা সম্পূর্ণ হবেই না। সুতরাং ইউ হ্যাভ টু ফার্স্ট পারসিভ যে হোয়াট ইজ নিডেড, হোয়াট ইজ ডিজায়ার্ড অফ ইউ, তারপরে লেখা। তোমরা সবসময় চলে যাচ্ছ কি আমাকে একটা স্যাম্পল আনসার দিন, আমি মুখস্থ করে যাবো, বমি করে আসবো পরীক্ষার হলে, এরকম ভাবে পরীক্ষা ক্লিয়ার হয় না। ফার্স্ট ইউ গ্যাদার নলেজ, গ্যাদার ইনফরমেশন, ট্রাই টু নো অ্যাবাউট দিস থিং। যে অবজেক্টিভ যেগুলো আসে 50 নম্বরের 25টার মতো প্রশ্ন থাকে, সেই অবজেক্টিভ প্রশ্ন, তার মধ্যে 15টা প্রশ্ন ভেরি ইজি, 10টা প্রশ্ন একটু একটু কঠিন হয়ে থাকে, ঠিক আছে। বাট আমরা যতটা চেষ্টা করব যতটা সম্ভব মেটেরিয়ালস দিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করার, আশা করি তার থেকে কিছু প্রশ্ন থাকে ন্যাশনাল পার্ক থেকে, কিছু কোশ্চেন থাকে ফেস্টিভ্যাল থেকে, এরকম বিভিন্ন কিছু সব মিলিয়ে কিছু কোশ্চেন থাকে বুকস থেকে, কিছু কোশ্চেন থেকে অ্যাওয়ার্ডস থেকে, সব আমি তোমাদেরকে নোটস দেবো। কিছু কোশ্চেন ফিল্মস থেকে কিছু থাকে, বইয়ের থেকে কিছু থাকে, সব যতটা পারি নোট আমি তোমাদেরকে দেবো। এবার মানে সব নোট তোমরা আমার ওয়েবসাইটে পাবে, যতটা পারি পিডিএফ এ দেওয়ার চেষ্টা করবো। এরপরে যেটা বলছিলাম, আমাকে আজকে একটি মেয়ে ফোন করেছিল, আয়নি সম্ভবত, আজকে সকালবেলা তোমাদের হাফ এন আওয়ার ফোন করার আমি টাইম দিয়েছিলাম, তাদের মধ্যে যারা যারা ফোন করেছিল। এরপরে আবার আমি যেদিন ফ্রি হবো সেদিন তোমাদেরকে জানিয়ে দেবো যে নেক্সট হাফ এন আওয়ার আমি ফ্রি থাকছি, যখনই ফ্রি থাকবো তখন তোমাদের ওটা মেসেজ পাঠিয়ে দেবো যে এই সময় আমি কথা বলতে পারবো, ঠিক আছে। এবার আজকে যেমন রবিবার ছিল, আমি একটা তোমাদের সুযোগ দিয়েছিলাম, যারা যারা কল করেছে তাদেরকে বলেছি যে প্রশ্নগুলো আপনি পাঠাতে। এবং একটা জিনিস দেখো, শাইনি আমাকে যে প্রশ্নটা করছিল যে যে পয়েন্টস কে আমি বুলেট পয়েন্ট কে দিতে পারবো কিনা। দেখো, যদি এসে যখন লিখতে হয় আমি কখনো বুলেট পয়েন্ট অ্যালাউ করি না, নেভার আই অ্যালাউ বুলেট পয়েন্টস ইন এসএস, তাহলে এসের সৌন্দর্য, এসের গাম্ভীর্য নষ্ট হয়ে যায়। কিন্তু যখন একটা পিএসসি মিসলেনিয়াস এর মতন মেইন পরীক্ষাতে যখন তুমি ফ্যাকচুয়াল মানে একটা ডেসক্রিপটিভ লেখা লিখছো, এই ক্ষেত্রে তোমার সাহিত্য বোধের কোনো দরকার নেই, দরকার তোমার ফ্যাকচুয়াল নলেজ, তোমার ইনফরমেশন। সুতরাং ইওর আনসার হ্যাজ টু বি লেদেন উইথ ইনফরমেশন, যত পারো ইনফরমেশন ঢোকাও, এবং সেটা ঢোকাতে গিয়ে তোমাকে যদি সেন্টেন্স পর্যন্ত কম্প্রোমাইজ করতে হয় দেন ডু দ্যাট। বাট সার্টেন থিংস ইকোনমিক্স এর বলে আমি সবসময় বলছি যে গ্রাফকে দেখো, এবার ইকোনমিক্স এর থেকে আসার একটা সম্ভাবনা আছে, কেন সেটা আমি পরে বলবো, ঠিক আছে। সম্ভাবনা আছে, এমন নয় যে আসতেই পারে, ঠিক আছে। এবার ইকোনমিক্স এর থেকে এলে গ্রাফ গ্রাফ তোমরা করো, গ্রাফ গুলোকে ভালো করে দেখো। তারপরে যদি মানে হোয়াট আর দ্য কজেস, এই টাইপের জিনিসকে এরা একটু কম প্রশ্ন দেয়, ঠিক আছে। কিন্তু একটা কনফারেন্স সম্পর্কে দেখবে যে এদের একটা পরিবেশ সংক্রান্ত কনফারেন্স সম্পর্কে দেওয়ার ইচ্ছে আছে, আমি এখন দেওয়ার প্রবৃত্তি রয়েছে। আমি তোমাদের একটা G7 সামিটটা দিয়েছি, G7 সামিটের নোটও আছে, আমার ইউটিউবে ভিডিও আছে। দালাই লামার টপিকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দালাই লামা এবং ইন্দো চায়না যে ডিপ্লোম্যাটিক রিলেশন, এটা কেন আজকে ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে, ঠিক আছে। জনৌষধি নিয়ে আমার একটা ভিডিও আছে। তাহলে জেনেরিক মেডিসিন কি, জেনেরিক মেডিসিন আজকে সবচেয়ে চর্চিত বিষয়, এই জিনিসটা কিন্তু প্রশ্ন হতেই পারে, সেটা নিয়ে আমার ভিডিও আছে, কিছু কিছু নোটের জায়গায় আমার ভিডিও আছে। ভিডিও আমি এর মধ্যে একটা যেটা শুরু করবো সেটা হচ্ছে যে 3 মিনিটস শর্ট ভিডিওস আমি কিছু ইউটিউবে দেবো। তোমাদের দরকার কি, তোমাদের দরকার হচ্ছে যে ইনফরমেশন যত পারো একটা লেখার জন্য। মনে রেখো যে ওই 50 নম্বরে কিন্তু যে যত বেশি ইনফরমেশন দিতে পারবে সে জিতবে। ওখানে এমন নয় যে তোমাকে সাহিত্য বিশাল বিশাল সাহিত্য ফুরে দিতে লাগবে, ওরকম ব্যাপার কিচ্ছু নয়। ইনফরমেশন তোমাকে যত পারো দাও। তাহলে এই ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য কি আমার নোটস গুলোকে দেখবে যে ইট ইজ রিচ উইথ ইনফরমেশন। আমার নোটকে এমন ভাবে তৈরি করা, আমি বাইরের লোককে গিয়ে, হ্যাঁ কে বলছে, দেবার্গ বলছে, এক্স্যাক্টলি বর্গার ক্ষেত্রে কোএফিসিয়েন্টের কার্ভটা দারুণ, এক্স্যাক্টলি যে আগে হয়েছে কি হয়েছিল পরে কি হয়েছে, এক্স্যাক্টলি তার কার্ভটা বর্গা অপারেশন বর্গার মধ্যে রয়েছে। এবার আমার নোটগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এই নোটটাকে তুমি 2-3 বার রিডিং এর পরে তোমার মাথায় কিছু ইনফরমেশন থাকবে, ডেটা গুলোকে তোমার কিছু ডেটা তোমাকে খাতায় লিখে নিতে লাগবে। পরীক্ষার হলে এর থেকে যদি হাফ তুমি ভুলে যাও, হাফ দিয়ে আসলেও অনেক। দিস ইজ দ্য রিজন। তুমি একটা ছোট্ট প্যারা, তোমার জন্য একটা স্যাম্পল আনসার দেওয়া আছে, সেটাকে মুখস্থ করে গেলে কোশ্চেন অন্যভাবে এলো, তুমি বিপদে পড়ে যাবে। বাট ওভারঅল জিনিসটা সম্পর্কে যদি জানো, ল্যান্ড রিফর্ম সম্পর্কে তোমার যদি আইডিয়া থেকে থাকে, তাহলে অপারেশন বর্গার সম্পর্কে বুঝতে তোমার খুব অল্প সময় লাগে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ফিলোসফি। আনসার রাইটিং এর ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে আমি পরীক্ষা তো নিলে তোমরা জিকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা বলতে পারবো, এবং সেদিন তোমাদেরকে ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেবো। তোমাদের কিছু খাতা তোমরা স্যাম্পল আনসার আমাকে যারা পাঠিয়েছো, মানে তোমার হোম টাস্ক আমাকে পাঠিয়েছো, কিছু খাতা আমার অলরেডি চেক হয়ে গেছে। কালকে আমি কিছু খাতাকে চেক করে কালকে আমি তোমাদেরকে দেবো। সম্ভবত তোমরা কালকে রাত্রের মধ্যে খাতাগুলোকে পাবে। বিকজ অফ মাই টাইম কনস্ট্রেন্টস আমি সব খাতা দেখবো এবং ভালো করে দেখবো, বুড়ির ছোঁয়ার মতো করে দেখবো না। ফলে আমি কালকের মধ্যে দেখবো। আজকে রাত্রিবেলা 12টার মধ্যে যে হোমওয়ার্কটা পাঠানোর কথা আছে সেটা তোমরা পরশু হয়তো তোমরা পাবে। একটু একদিন এরকম ডিলেড থাকবে, বিকজ ইউ নো মাই টাইম কনস্ট্রেন্টস, এবং এখন এতটা টাইম
কনফারেন্স চলছে, তার মধ্যে তোমাদের জন্য আমি যতটা পারি দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি এটা গেল জিকের ক্ষেত্রে। সুতরাং তোমাদের বাংলা নিয়ে কনফিউশনটা, তোমাদের জিকে পিডিএফ এর কনফিউশন দূর করেছি, জিকের আনসার রাইটিং নিয়ে আমি তোমাদের কনফিউশনটাকে দূর করলাম। আমি তোমাদের এই যত তাড়াতাড়ি পরীক্ষাটা কেন নিতে চাই বৃহস্পতিবার, কেন আমি প্ল্যান করেছি বলতো, যত তাড়াতাড়ি আমি দেখবো, আমি বুঝতে পারবো তোমার অ্যাপ্রোচে কি ভুল রয়েছে, তোমার অ্যাপ্রোচটা কি ভুল রয়েছে। দুটো ভুল হতে পারে, এক হচ্ছে তুমি জানো না, এক হচ্ছে জানলেও তুমি রিপ্রেজেন্ট করতে পারো না। সো হোয়াট ইজ ইউর প্রবলেম, সেটা আমি দেখবো এই পরীক্ষাটার মধ্যে দিয়ে, এবং এই পরীক্ষা আমি তোমাদের যত নেব তত তোমরা কোন জায়গাতে আছো সেটাকে আমি ইভ্যালুয়েট করতে পারবো। এরপর কাম ব্যাক টু আদার সাবজেক্টস। অঙ্ক যারা যারা অঙ্কের কোর্স নিয়েছো, যারা অঙ্কের কোর্স নাওনি কোনো ব্যাপার না, অঙ্কের কোর্স যারা যারা নিয়েছো তাদেরকে বলছি যে আজকে একজনের সঙ্গে কথা হচ্ছিল, ও আছে কিনা এখন আমি জানি না, ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে বাঁকুড়াতে, এবং ই এক্স্যাক্টলি টোল্ড মি যে স্যার গতবার ও মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছিল, আমি নাম বলছি না কিন্তু ওর অভিজ্ঞতাটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। গতবার বেসিক্যালি ওর যেটা হয়েছিল, সম্ভবত মার্কস পরে জানতে পেরেছিল বা কিছু, যে 10টা কোয়েশ্চেন 100% কারেক্ট করেছিল, এবং হি ওয়াজ শিওর যে ও পাচ্ছে অঙ্কে 50, কিন্তু অঙ্কে পেয়েছিল 42। এর কারণটা মানে একম এবার দ্বিতীয়ম রিজন, যেটা যে তার মানে পরিষ্কার কথা কি, যে স্টেপ জাম্প করার জন্য হি বেসিক্যালি লস্ট 8 মার্কস। তাহলে তোমরা আজকের ডেটে ভাবো, এমন একটা পরীক্ষা, যে পরীক্ষাটা টোটাল মার্কস হলো মাত্র কত, মাত্র মাত্র কত 150 মার্কসের একটা পরীক্ষা, সেই পরীক্ষাটার মধ্যে 8 মার্ক তোমার চলে গেল শুধুমাত্র তোমার স্টেপ জাম্পের জন্য। তোমাদের মধ্যে আমি মানে আই শুড নট রিমার্ক, তোমাদের মধ্যে অনেকে অঙ্কে কনফিডেন্ট, এর ফলে কি হয়েছে যে মানে ওরা ভেবেছে, মানে অনেকের মধ্যে ধারণা রয়েছে যে আমি অঙ্ক যেহেতু জানি, প্রচন্ড ভালোভাবে জানি, আমার অঙ্ক আর করার মানে প্র্যাকটিস করার দরকার নেই। নো ডাউট, বাট যারা যারা অঙ্কের সঙ্গে যুক্ত হওনি, আমি অরুণাংশু বাবুকে এটা বারংবার করে বলে রাখছিলাম, যারা অঙ্ক তোমরা যারা যারা করছো তাদেরকে এই কথাটাকে শেখানো, ইওর স্টেপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হচ্ছে অঙ্কতে, যারা অঙ্কে যুক্ত রয়েছে তারা যখন করবে, বা অরুণাংশু বাবু যখন খাতা চেক করবে, আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ওনাকে থাকবে যে স্টেপ জাম্প করাটাকে আটকানো, দ্যাট ইজ দ্য অনলি থিং। তোমরা এই WBCS CGL এইসব দিতে দিতে তোমরা এমন হয়ে গেছো যে অঙ্কের তোমরা চট জলদি আনসারে চলে যেতে চাও, বাট এই ক্ষেত্রে ইটস এ ডিফারেন্ট বল গেম। আবার আমি ওর কথা বললাম যে 50-এর জায়গায় 42 পেয়ে 8 নাম্বার হারিয়েছে অনলি বিকজ অফ জাম্পিং স্টেপস। এবার যাদের অঙ্ক খাতা ইভ্যালুয়েশনের আমাদের সুযোগ নেই, তাদের যেহেতু আমরা করতে পারছি না, তাদের কাছে এটাই রিকোয়েস্ট যে, কারণ তারা নিজেরাই কনফিডেন্টলি বলেছে যে আমাদের অঙ্কের দরকার নেই, তাদের কাছে এইটা রিকোয়েস্ট যে তোমরা প্লিজ প্র্যাকটিস করার সময় কিপ ইট ইন মাইন্ড, নিজেই খাতাটাকে চেক করবে যে, অ্যান্ড কি করবে যে স্টেপ যেন জাম্প না করো, বিকজ 8 নাম্বার ইজ 450 নাম্বারের পরীক্ষাতে 8 নাম্বার ইজ নট আ ম্যাটার অফ জোক। মানে 2% মার্কস তুমি এখানেই হারালে, 2% মার্কস একটা কম্পিটিটিভ পরীক্ষাতে, জাস্ট ফর নো ফল্ট। এইটা কোনোভাবে কোনো জায়গাতে গিয়ে তোমার নিজের নাম যেন পরীক্ষার খাতাতে না আসে, একবারে 20 মার্কস কাচাংফু হয়ে যাবে, কোনোভাবে ফিরে পাবে না ওই 20 মার্কস। ঠিক আছে, দিস আর দ্য থিংস যেটা আমার তোমাকে বলার। আরো একটা, অন্যেরা যে জায়গাটাতে ভুল করে বারংবার করে এই ট্রিক্স গুলো, মানে এই আমি ট্রিক বলবো না, ট্রিক খুব পাতি চিপ শব্দ, কোনোভাবে ওই যে দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তোমাকে ওইটা ট্র্যাপে ফেলানোর জন্য ওইটা দেওয়া হয়েছে। 2 মার্কস দেওয়া হয়েছে তোমাকে কিসের জন্য? তোমরা ভাবছো যে ইউনাইটেড নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, জাস্ট 1945 লিখে আসলে, সাপোজ, হ্যাঁ, লিখে আসলে ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? 1947, ঠিক আছে। বেসিক্যালি দে নিড, ঠিক আছে, এই জায়গাটায়। এবং যদি সম্ভব হয়, আমি তাও বলছি যে আমি যদি এরকম ট্রিকি প্রশ্ন দিই, আপাত দৃষ্টিতে সবচেয়ে মার্ক কাটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নগুলো। কি করব? তোমার কোনো ভুল নেই, কিন্তু তোমার মার্কসে তুমি দেখবে যে আরে আমার তো ভেবেছিলাম আমি এত পাবো, এত পাচ্ছি না। অনেকেই বলে এরকম, হ্যাঁ, আরে আমার তো এত পাওয়ার কথা ছিল, আমি তো সব ঠিক করে এসেছি, পাচ্ছি না, কেন পাচ্ছি না? সাপোজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম, এরকম একটা প্রশ্ন দিলাম, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে, ঠিক আছে, তুমি কি করলে? 1947 লিখে কোশ্চেন 5-এর দাগের ক 1947 লিখে ছেড়ে দিয়ে এলে। এবার যে ছেলেটা ভালো, সেই ছেলেটা লিখলো ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছিল। তো সে পেল 2, তুমি পেলে 1, তাহলে পার্থক্যটা বুঝলে? এবার তুমি লিখলে ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছিল, সে পেল 1.5,
ঠিক আছে? তাহলে পার্থক্যটা বুঝতে পারলে যে কিভাবে একজন যে টপ করছে বা হাইয়েস্ট মার্কস পাচ্ছে সে কিভাবে বেশি পাচ্ছে, আর গাফিলতির জন্য জানা সত্ত্বেও আমরা কেন মার্কসকে হারাচ্ছি। তাহলে এই পয়েন্টটাকে তোমরা 100% খাতার মধ্যে লিখে নাও, এবং আমি এগুলো যখন তোমাদের পরীক্ষাতে প্রশ্ন করব আমি এই ট্র্যাপ গুলো তোমাদেরকে দেবো দেখবার জন্য যে তোমরা এক্স্যাক্টলি কিভাবে উত্তরটাকে করো। আমি জানি যে এর পরেও এই ক্লাসটা করেও অনেক ছেলে মেয়ে ভুল করবে এগুলো, এন্ড দিস আর দ্য রিজনস যে আমি তোমাদেরকে বলি যে ক্লাসগুলোকে প্লিজ করবে, ডু নট মিস দ্য ক্লাসেস, ঠিক আছে? ক্লাসের মধ্যে আমি এরকম চলতে চলতে যে আমি মানে ইফ আই গেট আ পেপার, হাউ আই উইল চেক, হাউ উইল আই চেক দ্য পেপার। তুমি ক্লার্কশিপের পরীক্ষা দিচ্ছ, এবার তুমি আচ্ছা ক্লার্কশিপের ক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু ক্লার্কশিপের প্রিপারেশনও হয়ে যাচ্ছে সাইমালটেনিয়াসলি, যে যে প্রশ্নগুলো বা টাইপ গুলো ক্লার্কশিপে আসে সেগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করবে। যারা ক্লার্কশিপের রেজাল্ট এর মধ্যেই বেরোতে চলেছে, যারা যারা ডাক পাবে তার জন্য অগ্রিম কংগ্রাচুলেশনস, এবং ক্লার্কশিপের সেম প্রিপারেশনে তোমরা চলে যাবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমি পুরোটাতে আছি। এবং যেটা তোমাদেরকে কথা দিয়ে রেখেছি, অধ্যয়ন একবার তোমাদের পাশে থাকে সারা জীবন পাশে থাকে। এই ক্লার্ক মানে পিএসসি মিসেলেনিয়াস মেইন, পিএসসি মিসেলেনিয়াস ইন্টারভিউ, ক্লার্কশিপের মেইন ইন্টারভিউ সব তোমরা একবার ঢুকে গেছো, মানে ইউ আর আন্ডার মাই গাইডেন্স, ঠিক আছে? আর কোনো কোর্স ভর্তি হওয়ার কিছু করতে লাগবে না। ক্লার্কশিপ ইজ অলসো মাই রেসপন্সিবিলিটি। দুটো পরীক্ষা যারা যারা হবে বলো। স্যার বলছি অ্যাব্রিভিয়েশন যেটা আছে, যেমন ধরুন সার্নের যে মেন অ্যাব্রিভিয়েশন ওটা একটা মনে হচ্ছে ফ্রেঞ্চ বা কোন একটা অন্য ল্যাঙ্গুয়েজের। এক্স্যাক্টলি এই ক্ষেত্রে তোমাদের আমি অ্যাব্রিভিয়েশনটা সাধারণত তুমি লিখতে পারবে না, বাংলায় তুমি লিখতে পারবে না বেসিক্যালি, ঠিক আছে? সাপোজ ফিফাও যদি তুমি দেখো সেক্ষেত্রে তোমার বাংলা লেখাটা মুশকিল। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে অ্যাব্রিভিয়েশনটা লেখা যায়। আমি অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার এটা আমার যদি আসে আমি কি করবো, আইসিসি কি করবো? এবার বেসিক্যালি ইংলিশে লেখাটা না অ্যাব্রিভিয়েশনটা খুব চাপ, মানে বাংলাতে লেখা চেষ্টা করো। অ্যাব্রিভিয়েশন তুমি পুরো আনসারটা বাংলাতে লিখছো, অ্যাব্রিভিয়েশন ফুলকে যদি তুমি ইংলিশে লেখো কোনো ক্ষতি নেই, ইংলিশে লেখাটা বরং সুবিধে। আমার মনে হয় তোমরা ইংলিশ অ্যাব্রিভিয়েশনটা প্লিজ ইংলিশে পারলে লেখো। অ্যাব্রিভিয়েশন মানে হ্যাঁ সরি ফর ইন্টারাপশন, ব্র্যাকেটে যে ধরুন ইংলিশের যেটা দেওয়া আছে ওইটাকে যদি বাংলা প্রোনাউন্সিয়েশন করে লিখি তাহলে কি হবে? বাংলা প্রোনাউন্সিয়েশন অনেক সময় করতে পারবে না তুমি, এটা হচ্ছে ইন্ডিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, এইটাকে যদি বাংলায় লিখি করতে পারো, মানে আমার কেন জানি সায় দিই না আমি। হ্যাঁ মানে যদি সম্ভব হয়, মানে এটা তো এমন কিছু নয় যে তুমি তো ইংলিশটা জানো, মানে এটা তো ইংলিশ কোনো তর্জমার ব্যাপার নেই, মানে বাংলা করার ব্যাপার নেই। ইংলিশটা যখন জানো আমার মনে হয় কি বলতো যে বেকার তুমি কেন মার্কসকে রিস্ক নেবে? 5টা মানে হয়তো সব ঠিক লিখলে পরীক্ষা পরে গিয়ে দেখা গেলো 5 পেলে, মানে এই ক্ষেত্রে এটা ডিপেন্ড করে। মানে এটা আমার মনে হয় কি বলতো, আমি বলেছি, আমি আমাকে দেবর্ষী সম্ভবত জিজ্ঞেস করছিল না, হ্যাঁ দেবর্ষী জিজ্ঞেস করছিল না, কে জিজ্ঞেস করলো আমি তাকে বলেছি যে এইটুকু পার্ট বা ইংলিশ বাকিটুকু পার্ট বাংলা হলে কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা নেই, এটা তো ইংলিশে লেখাটাই কাম্য। তোমাকে ইংলিশ শব্দ দিয়ে বলছে যে তুমি এটাতে লেখো, এটা তো ইংলিশ বেসিক্যালি, এক্ষেত্রে বাংলা হলে কোনো সমস্যা নেই। এটা তুমি এটা বাংলা ইংলিশে লিখছো না, ওইটাকে তুমি ফুল লিখছো, এখানে বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। নীলাঞ্জন করেছে, এরপরে আমরা এই প্রশ্নটাকে নিয়ে আমরা এবার বঙ্গানুবাদে চলে যাচ্ছি। হ্যাঁ না স্যার, আমি মানে এই বিষয়ে একটা মন্তব্য করছিলাম যে অ্যাব্রিভিয়েশনের যে অক্ষরগুলো সেগুলো তো দিচ্ছে ইংরেজিতে, সুতরাং আমার তো ইংরেজিতে লিখতে অসুবিধা নেই। এক্স্যাক্টলি সেটাই আমি বললাম। এই যে সায়নদীপ বলেছে একদম অডি ফুল ফর্ম, ঠিক আছে? এই ধরনের জিনিস ক্ষেত্রে আমাদের বাংলায় লিখতে গেলে আমাদের মোটামুটি দাঁত ফাত বেকার, কি দরকার ভাই তোমাদের অল্প বয়স, দাঁত ভাঙার এখন কোনো দরকার নেই, লেখো না ইংলিশে লেখো। আর আমি আরো ছিল যেমন ধরুন স্যার ডিজিটাল ডিভাইড, ওটাকে বাংলা করলে হয় বৈদ্যুতিন বিভাজন। এবার যখন আমি ওটাকে এক্সপ্লেন করে লিখছি তখন ডিজিটাল ডিভাইড শব্দটাকেই উল্লেখ করে লিখবো, নাকি আবার সেই বাংলা তর্জমা করে বৈদ্যুতিন বিভাজন এরকম ভাবে লেখাটা? যখনই কোনো এরকম আনঅ্যাভয়েডেবল জায়গা থাকবে যখন তোমাকে ইংরেজি শব্দকে ইউজ করতে হবে, উইদিন কোট ইউজ করবে, উইদিন কোট, ঠিক আছে? উইদিন কোট তোমরা সেই শব্দটাকে ইউজ করবে যখন বাংলাতে লিখছো কথাটাকে, ঠিক আছে? নেক্সট আমরা এবার চলে আসছি আমাদের বঙ্গানুবাদ। তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো, তোমাদের কি কি আমি টপিক দিয়েছিলাম সেগুলো পেয়েছো তো? হ্যাঁ, এবার আমি প্রথমে পড়ে নিচ্ছি, যারা যারা আজকে যুক্ত হয়েছো পরে তারা একবার তোমাদের গ্রুপটাকে দেখে নিও। তো গ্রুপের মধ্যে আমি ফরওয়ার্ড করে দিয়েছিলাম। এবার দেখো বঙ্গানুবাদ লেখার কিছু তোমরা, আমি যখন বলতে থাকবো একটা জাস্ট মাথায় রেখো,
যারা আমার ক্লাসের সঙ্গে পরিচিত, যে যখন আমি পড়ানোর কথা বলি তখন পড়ানোর যখন ফ্লোটা থাকে তখন কেউ প্রশ্ন করা, আওয়াজ করা এগুলোকে করো না, আমি তাদের খুব বিরক্ত হই। সুতরাং when I start আমাকে পুরো ফ্লোতে বলতে দাও, তোমাদের অনেক কাজে দেবে। বঙ্গানুবাদ, দ্য আর্ট অফ ট্রান্সলেশন ইনটু বেঙ্গলি, সেটা বেসিক্যালি আমরা অনেক সময় করি কি, আমরা আক্ষরিক অনুবাদের দিকে ঝুঁকি। আক্ষরিক অনুবাদের চেয়ে ভাবানুবাদ, যেটা আমার বক্তব্যটাকে একেবারেই অক্ষুণ্ণ রাখছে, সেরকম কিছু অনুবাদ আমার সবচেয়ে প্রিয়। দেখো, তুমি 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 সম্পূর্ণ দুটো বিপরীতধর্মী সেন্টেন্স পরপর রয়েছে ইংরেজিতে। বিপরীতধর্মী সেন্টেন্স রয়েছে ইংরেজিতে, এটা হতেই পারে। কিরকম? একটা 5 লাইনের একটা প্যারাগ্রাফ রয়েছে, সেই প্যারাগ্রাফের মধ্যে আমি একটা লাইনে বললাম আমার ফুটবল খেলা দেখতে ভালো লাগে, পরের লাইনটাতে আমি বলছি যে আমার গত মাসে এত টাকা উপার্জন হয়েছে। ঠিক আছে? তাহলে এইটা আমি যখন বাংলাতে এক্স্যাক্টলি ট্রান্সলেট করছি ইংলিশ থেকে, তখন এই দুটো লাইন যখন পরপর আসছে, পরপর যদি আসে, তাহলে এই দুটো লাইন আমার কি করছে, স্পিডটাকে, ফ্লোটাকে ব্রেক। আমার রাজু একটু কেউ আনমিউট, মানে কারো সাউন্ড হলে একটু মিউট করে দেবে। হ্যাঁ, আমার ফ্লোটাকে ব্রেক করে দিচ্ছে আমার এই লেখাটা। এক্ষেত্রে বুঝতে হবে, এই যে আমার ফুটবল খেলা দেখতে ভালো লাগে, এই লাইনটা হয়তো তার আগের লাইনের সঙ্গে মিলছিল। আমার গত মাসে এত টাকা উপার্জন হয়েছে, তার সঙ্গে হয়তো তার পরের লাইনটা মিলছিল। কিন্তু আমি যখনই এটাকে স্ট্রেট ফরওয়ার্ড বাংলাতে ট্রান্সলেট করছি, তখন কি হচ্ছে, খেইটা হারিয়ে গেল, ছন্দটা নষ্ট হয়ে গেল, ফ্লোটা ডিসরাপ্টেড, স্পিড ব্রেকার হয়ে গেল। তাহলে একজন পাঠক, তুমি যখন, মানে ইউ আর দ্য বেস্ট জাজ অফ ইউর ওন রাইটিং। আমি যখন কিছু লিখি তখন লেখার পরে সেটাকে প্রকাশ করার আগে বা সেটাকে সমাজ মাধ্যমে ছাড়ার আগে আমি সেটাকে পাঠক হিসাবে পড়ি। তা তুমি যখন এরকম একটা লিখবে, ইউ হ্যাভ টু বি আ রিডার অফ ইউর ওন রাইটিং। তার ফ্লোটা তুমি নিজে তো, আমি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম হয়তো ইংরেজি সাহিত্য পড়ো না, বাংলা তো পড়ো। বাংলা পড়লে কোনটা তোমার ভালো লাগে? আজকের ডেটে আমরা যখন বাংলা শিখছি, বঙ্গানুবাদ শিখছি, মাথার থেকে এই ব্লকটাকে সরিয়ে দাও যে তুমি ইংরেজি নিয়ে, জিকে নিয়ে কিছু নিয়ে ভাবছো। রাইট নাও আওয়ার ওনলি ফোকাস, আওয়ার ওনলি কনসেন্ট্রেশন ইজ ইন বেঙ্গলি, সেটাও কি ট্রান্সলেশন। তাহলে আমি বঙ্গানুবাদ করছি। এই যে পুরো পরীক্ষাটার সহজতম যদি পেপার পার্ট থাকে, যদিও ইটস নট ভেরি ইজি, বাট সহজতম যদি কিছু থাকে সেটা হচ্ছে বাংলা ট্রান্সলেশন, ইংলিশ ট্রান্সলেশন। তারপরে কিন্তু প্রেসিগুলো তার উপরে, রিপোর্ট রাইটিং ঠিকঠাক, রিপোর্ট রাইটিং সোজাই আছে, প্রেসিটা হচ্ছে সবচেয়ে কঠিন। ঠিক আছে? কিন্তু বাংলায় অনুবাদটা সবচেয়ে সোজা কাজ, যদি আমরা একটু ঠিকঠাক ভাবে ফ্লোটাকে মেনটেন করে চলি। তাহলে আজকে আমি তোমাদের একটা কাজ দিয়েছি, তোমরা হয়তো অনেকেই লিখেছো এই, মানে এই লেখাটাকে তোমরা যে গ্রুপে পেয়েছো, অনেকেই তোমরা নিজেদের মতন করে লিখেছো, আমি সব সময় সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। বাট দুটো লেখা তোমাদেরকে দিয়েছে 20-40 মার্ক, দুটো তোমাদেরকে সমানভাবে, সমান মানে স্ট্যান্ডার্ডে মানের লেখাকে প্রডিউস করা। আমি এই লেখাটাকে আবার বলছি, আমি গেছিলাম আজকে একটু আমার ফ্যামিলি নিয়ে একটু গেছিলাম ফরেস্টে, সেখান থেকে ফেরার সময়, মানে তোমার 8টা শুরু করার কথা ছিল, আজ গেটিং লেট, আমি ভেবেছি যে আমি বাড়িতে এসে আধা ঘন্টার মধ্যে আমার এই দুটোকে ট্রান্সলেট করতে লাগবে। বাট আই থট গাড়িতে আস্তে আস্তে ট্রান্সলেট করি, এবং দ্যাট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল থিং। বেশ চারদিকে অন্ধকার, মোবাইলে আলো জ্বলছে, আমি দুটো মোবাইলে নিয়ে ট্রান্সলেট করি। ওকে, সো লেটস ডু দিস থিং। Many in the world earn money, but not all know how to use it properly. Deshbandhu Chittaranjan Das made a good use of his immense earnings with his own hands. এইখানে একটা ক্যাচ রয়েছে, এখানে একটা ক্যাচ রয়েছে। Deshbandhu Chittaranjan Das made a good use of his immense earnings with his own hands. He thought that the people in general had a share in the money he earned. He loved charity. If already praised him for this, he felt rather ashamed and sorry too. He was the help of the helpless and friend of the distressed, and considered himself fortunate if he could give anything to anyone. এবার এটাকে আমি বাংলায় পড়ছি, লাইন টু লাইন আমি তর্জমা করছি না, কিন্তু আমি বাংলায় আমি অনুবাদ করছি। তোমরা জাস্ট চোখ বন্ধ করবে, তোমরা বাংলাটা, ইংরেজি যেটা আছে সেটাকে তোমরা ভেবেছো,
ঠিক আছে, একবার তোমার মাথার মধ্যে সেট হয়ে গেছে, এবার তোমরা চোখ বন্ধ করে এক্স্যাক্টলি ফলো দি স্টেপস, যে আমার লেখাটাকে তোমরা শুনবে। ঠিক আছে, আমার লেখাটাকে তোমরা শুনবে, যে এক্স্যাক্টলি তোমাদের ইউ হ্যাভ টু ক্লোজ ইউর আইজ অ্যান্ড দেন জাস্ট সি দ্য ফ্লো, জাস্ট সি দ্য ফ্লো। আমি এটাকে এখনই আলোচনা করবে না, জাস্ট ফ্লোটাকে লক্ষ্য করবে। অর্থোপার্জন তো অনেকেই করেন, কিন্তু কেবল কিয়দংশ মানুষই জানেন সেই অর্থের যথোপযুক্ত ব্যবহার। নিজ হস্তে অর্জিত বিপুল ধনরাশির যথাযথ ব্যবহার করতে জানতেন দেশবন্ধু চিত্তরঞ্জন। তার বিশ্বাস ছিল তার অর্জিত অর্থে সাধারণ মানুষও অংশীদার। নীরবে পরোপকার করতে ভালোবাসতেন তিনি। এ নিয়ে কেউ তার প্রশংসা করলে তিনি যার করোনায় লজ্জিত হতেন আর দুঃখও পেতেন। তিনি ছিলেন অসহায়ের সহায়, আর্তের সাথী, আর কাউকে কিছু দান করার সুযোগ পেলে তিনি নিজেকে ভাগ্যবান মনে করতেন। এইবার নাও সি যে whatever I have written there and now it has been transformed into Bengali. চোখ বুঝে আমি তোমাকে ফিল করতে বললাম, এটাকে অ্যানালিসিস না করে আই জাস্ট আস্কড ইউ টু ক্লোজ ইউর আইজ অ্যান্ড লিসেন টু ইট। শ্রুতিমধুর লাগছে? এক জায়গাতেও তোমার ফ্লোটাকে ডিসরাপ্টেড বলে মনে হচ্ছে কোনো ওয়ার্ডকে জোর করে বসানো হয়েছে? নাও কাম ব্যাক টু দা, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফ্লো। আমি আবার এর পরেরটাকে পড়বো, এরপরে আমরা আলোচনা করবো। দেখো, এইখানে আমি তোমাকে হাতে ধরে শেখাতে পারবো না, কিন্তু তোমাকে ট্রিক মানে কিছু জায়গাকে তোমাকে ধরিয়ে দিতে হবে। এরপরে নেক্সটটাতে আসছে, আমরা আলোচনা অবশ্যই করবো। When Rahmat had come to Kolkata from Afghanistan, he had brought with him the impression of his little daughter Rabia's palm on a piece of paper. এক্ষেত্রে একটা জিনিসকে বলে রাখি, যে একটা লেখা সবার আগে বঙ্গানুবাদ করার সময় আমি যখন দেখি যে একটা খুব সুন্দর কথা রয়েছে ইংরেজিতে, ফ্রেজ রয়েছে লস্ট ইন ট্রান্সলেশন, যে বিল মারে আর স্কারলেট জোহানসনের একটা সিনেমা রয়েছে 2003, স্কারলেট জোহানসন গট দ্য ফার্স্ট অস্কার নমিনেশন ফর দ্যাট, লস্ট ইন ট্রান্সলেশন। সো তুমি অসাধারণ লিখেছো যে সাপোজ আরণ্যক আমার অন্যতম প্রিয় বাংলা উপন্যাস। আরণ্যককে কাউকে বাংলা জানে এমন একজন জাপানিজ কাউকে আরণ্যক অনুবাদ করতে দেয়া হলো জাপানি ভাষাতে। আরণ্যক অনুবাদের মধ্য দিয়ে আরণ্যকের সৌন্দর্য 80% হারিয়ে যাবে, কারণ গ্রাম বাংলার সেই প্রকৃতিকে অনুধাবন করার ক্ষমতা ওই জাপানি ভদ্রলোকটার কি আছে, এবং তিনি যদি পারেনও সেটাকে নেওয়ার ক্ষমতা জাপানের শহরের মানুষের কি থাকবে? That is the reason translation is one of the toughest jobs in the world. তাহলে তোমাকে যেটা বুঝতে হবে, সাপোজ আমি তোমাকে একটা কৌতুকময় লেখা তোমাকে আমি ইংরেজিতে শেয়ার করেছি, আর তুমি কৌতুকটাকে না ধরতে পেরে ফ্ল্যাট লিখলে, তাহলে আমি যখন তোমার পরীক্ষক হব, এক্সামিনার হব, শুরুতেই গ্যাটাংফু করব তোমার লেখার কোয়ালিটিতে। আমি যাবই না বাবা, তোমরা এখনো জানো না যে কতটা এক্সামিনার হার্শ হয়। আমি ফার্স্টে তোমাকে এই 40 মার্কের মধ্যে 10 নাম্বার বা 5 নাম্বার ফার্স্টে কাটবো, যাবো না লেখাতে, যে তুমি আমার লেখার আসল বোধকে ধরতে পারোনি। একটা লেখা হতে পারে সংবেদনশীল, একটা লেখা হতে পারে কৌতুকময়, একটা লেখা হতে পারে বেশ থ্রিলিং। তাহলে এই যে অন্তর্নিহিত যে ভাবটা, সেইটাকে অনুধাবন করা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বিভূতিভূষণের কিছু লাইন যখন আমরা পড়ি, আমরা বাক্যের ব্যবহারে স্তম্ভিত হই। কেন? যে তিনি প্রকৃতির প্রতি তার যে শ্রদ্ধাকে প্রকাশ করছেন, বিভূতিভূষণের লেখাতে এটাই তো বারংবার করে ফিরে আসতো। এবং মানব প্রেমটা, ঠিক আছে? তাহলে আমি সেই জায়গাতে আমি তার বক্তব্যটাকে বুঝতে পারছি না। হিজ লাভ ফর নেচার ইজ বিয়ন্ড মাই কম্প্রিহেনশন। তাহলে আমি বিভূতিভূষণের লেখাকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করব? আমি যদি টারবারোর সম্পর্কে বিভূতিভূষণ যখন বলছি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে চাই, তাহলে আমার মনে আই হ্যাভ টু হ্যাভ দ্যাট রেভারেন্স, আই হ্যাভ টু হ্যাভ দ্যাট রেসপেক্ট টুয়ার্ডস নেচার, হোয়াট হি হ্যাড অ্যাডমায়ার্ড। তাহলে আমি একটা বাংলাকে যখন লিখছি, এটা তোমরা পড়লেই বুঝতে পারছো কাবুলিওয়ালার থেকে নেওয়া হয়েছে। এবার তোমার টাস্ক হচ্ছে
রবীন্দ্রনাথ তো বাংলায় লিখেছিলেন, এবার এই ইংরেজিটাকে বাংলায় লেখা যেটা লিখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, তাহলে তোমার কাজটা কিন্তু খুব ইজি নয়। তাহলে তোমাকে একটা অদ্ভুত ধারণা নিয়ে লেখাটা, অর্থাৎ ইউ হ্যাভ টু ডেভেলপ দ্যাট ফিলিং ইউ, আমি কি লিখছি, কি বোধ থেকে লিখছি। আর যদি তুমি মনে করো আমাকে ওই পরীক্ষাতে গিয়ে 40-এ 10 পেতে হবে, 15 পেতে হবে, আমি কিছু স্যাম্পল প্রিভিয়াস ইয়ার ট্রান্সলেশন মুখস্থ করে চলে যাব, তাহলে বলছি জীবনে 5-6 বেশি পাবে না 40-এর মধ্যে। ঠিক আছে, এক্সামিনার ইজ ভেরি ক্লেভার, ঠিক বুঝে যাবে তোমার লেখা দেখে। When Rahmat had come to Calcutta from Afghanistan, he had brought with him the impression of his little daughter Rabia's palm on a piece of paper. He always carried it with him. While hawking dried fruit delicacies, little baby Minnie had once given him a 5-rupee note. This note he preserved with his daughter's piece of paper. He carried them both to the jail. There, he could often get those treasures from the jailer and have a look at them. He could not forget his daughter Rabia or little Minnie either. অর্থাৎ একটা শোকের ভাব ধীরে ধীরে আসছে। রহমত তার মেয়ে বা মিনিট থেকে অনেক দূরে, কিন্তু সেই জেলের ভিতরে ওই দুটো কাগজের খণ্ড তাকে সেই সুদূর আফগানিস্তানে বসে থাকা রাবিয়ার কথা বা কলকাতার বুকের ছোট্ট বাচ্চা মিনির কথা মনে পড়াচ্ছে। So that অদ্ভুত ফিলিং, দ্যাট বিউটিফুল ফিলিং, দ্যাট মেলানকলি, সেইটা এই লেখাটার মধ্যে ছড়িয়ে আছে। এবং এইবার তোমাকে বঙ্গানুবাদের সময় ইউ হ্যাভ টু ডু জাস্টিস টু দিস ফিলিং, ইনস্টিড অফ বাংলাতে তর্জমা করে দিচ্ছ সবাই পারে, কিন্তু একটা বাংলা শব্দের ইংরেজি শব্দের বাংলা তর্জমা করতে যারা মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছে 10,000 লোক পারে, কিন্তু বাংলা শব্দের অন্তর্নিহিত ভাবের তর্জমা করতে হয়তোবা কয়েকশো ছেলে মেয়ে পারে, এবং যারা পারে তারাই ওই পার্টটাতে সবচেয়ে বেশি নাম্বার নিয়ে আসে। তাহলে আমি আবার বলছি যে আবার আমি আমার মতন করে তোমাদের জন্য করছি আমার লেখাটাকে, ঠিক আছে, যদিও এর মধ্যে খুব বেশি সাহিত্যের ব্যাপার নেই। এবং এখানে আমি দেখো রহমতকে কিন্তু সে বলেই বলেছি, তোমরা তিনি বলে বলতে পারো। রহমতকে সে, তার, আর তোমরা তার চন্দ্রবিন্দু, ঠিক আছে, পারতো বলেছি, পারতেন বলতে পারো, গ্র্যাভিটি রাখতে পারো। কিন্তু আমার লিখতে লিখতে মনে হচ্ছিল আমি তিনি দিয়ে শুরু করে আমি দেখছিলাম কি রহমত দিয়ে ফ্লোটা তিনি দিয়ে ঠিক খুব ভালো আসছিল না। এটা তোমরা মাথায় রেখো, কাউকে নাম ধরে যখন বলছো তারপরে তাহলে এই জিনিসটা, ঠিক আছে। তুমি দেখো সচিন তেন্ডুলকর জানেন ভালো ক্রিকেট কিভাবে খেলতে হয়, তাহলে দ্য মোমেন্ট বিরাট কোহলি জানেন কভার ড্রাইভ কি করে মারতে হয়, তাহলে বিরাট কোহলি জানেন। কিন্তু যখনই বলছি বিরাট, সম্পর্কটা যেন অনেক কাছের হয়ে যাচ্ছে। বিরাট জানে ম্যাচ কিভাবে জেতাতে হবে, বিরাট জানে কিভাবে ম্যাচ জেতাতে হবে, ঠিক আছে। সচিন জানে কিভাবে 6 মারতে হয়। দেখো, বুঝতে পারছো? ডু ইউ গেট মাই পয়েন্ট? তাহলে যদি রহমত আলী হতো তাহলে হয়তো তার সম্পর্কে, তার কথা, তিনি, এগুলো সব আমরা আনতাম। বাট এক্ষেত্রে আমাদের কি রহমত, অর্থাৎ আমাদের কি বিরাট, আমাদের কি সচিন, নট সচিন তেন্ডুলকর, নট বিরাট কোহলি, নট রহমত আলী। এমন যেন আমার খুব চেনা একটা মানুষ। তাহলে আমি লেখাটাকে কিভাবে লিখছি, সুদূর আফগানিস্তান থেকে কলকাতা আসার সময় রহমত একটা কাগজে ওর ছোট্ট মেয়ে রাবিয়ার হাতের ছাপ নিয়ে এসেছিল। সবসময় সেটাকেও নিজের কাছেই রাখতো। ঘুরে ঘুরে শুকনো ফলের রকমারি পদ বিক্রি করার সময় একবার ছোট্ট মিনি তাকে একখানা 5 টাকার নোট দিয়েছিল। রহমত সযত্নে সেটাকে মেয়ের হাতের ছাপের সেই কাগজটার সঙ্গেই রেখে দিয়েছিল। আর জেলে যাবার সময় সেই দুটোকেই সে সঙ্গে নিয়ে যায়। সেখানে জেলার সাহেব তাকে মাঝে মাঝেই সেই অমূল্য কাগজ দুটো দেখতে দিতেন, আর তা দেখে রহমত রাবিয়া বা মিনি কাউকেই ভুলতে পারত না। ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতে শেষ। কোনো বাহুল্য নেই, কোনো আড়ম্বর নেই, সিম্পল, কোনো জটিলতা নেই। ইটস আ সিম্পল থিং। আমি সিম্পল ভাবে শুধু প্রেজেন্ট করব। এন্ড সিম্পলিসিটি ইজ দ্য মোস্ট বিউটিফুল ফর্ম অফ আর্ট।
যেটা আমরা ভুলে যাই। আমরা কি করি, কঠিন বাংলা, আমরা 5টা 10টা ইংরেজি জানলে যখন ইংরেজিতে ট্রান্সলেশন করতে চাই, কঠিন ইংরেজি দিয়ে আমরা ট্রান্সলেশন করার চেষ্টা করি। বাট ট্রান্সলেশন ইজ বিউটিফুল অনলি হোয়েন তোমার ট্রান্সলেশন যখন তুমি সহজ ভাবে লিখবে। তোমার ট্রান্সলেশনে কেউ তোমার বাংলার পাণ্ডিত্য দেখতে চায়নি, তোমার অনুধাবন ক্ষমতাকে দেখতে চেয়েছে। তোমার প্রেসি, আমি আজকে সকালের ক্লাসে বলেছিলাম, তোমার বিশ্লেষণ ক্ষমতাকে দেখতে চেয়েছে তোমার প্রেসি, আর এক্ষেত্রে তোমাকে দেখতে চেয়েছে তোমার অনুধাবন, অর্থাৎ লেখকের বক্তব্যকে তুমি কতটা হৃদয় গ্রাহ্য হয়েছে, তার বক্তব্যের সুরটাকে তুমি ধরতে পেরেছো কিনা, তার লেখার সময় মানসিক পরিস্থিতিটাকে তুমি বুঝতে পারছো কিনা। দ্যাট ইজ দ্য থিং। এই অনুধাবন ক্ষমতাটা বঙ্গানুবাদের জন্য জরুরি। এই যে দুটো বঙ্গানুবাদ দিয়েছি, বা আমি পিএসসি মিসলেনিয়াসের সমস্ত বঙ্গানুবাদ গুলোকে প্রিভিয়াস 2002, 3 বা 4 থেকে সবগুলোকে আমি আজকে রাস্তাতে পড়ছিলাম, ঠিক আছে? এর আগেও কিছু দেখেছি, বাট একটাকেও আমার কঠিন মনে হয়, কিন্তু এই ফ্লোটা জানাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার এই লেখাটাকে আমি তোমাদেরকে আজকে একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটাকে আমি জাস্ট একটু অ্যানালিসিস করব। Many in the world would earn money, but not all know how to use it properly. তাহলে এটাকে তুমি বাংলাতে many in the world earn money, এবার এই জায়গাটাকে আমি অর্থোপার্জন তো অনেকেই করেন, কিন্তু এখানে দেখো লেখার সৌন্দর্যটা, কিন্তু কেবল কিয়দংশ মানুষই জানেন সেই অর্থের যথোপযুক্ত ব্যবহার। এই লাইনটাকে যদি তোমরা দেখো, আমাকে তোমরা বলতে পারবে যে একটা কি বিশেষ ব্যবহার আমি করেছি? দেখো, কেন আমি দুটো শব্দকে, 3টে শব্দকে আমি, দেখো, একটা সেন্টেন্স যার মধ্যে, তার মধ্যে সেই সেন্টেন্সটা পূর্ণতা পেয়েছে কখন? 1 সেকেন্ড একটু দাঁড়াবে, 1 সেকেন্ড একটু দাঁড়াবে। ওকে, এই সেন্টেন্সটা পূর্ণতা কখন পেল? দেখো, 3টে শব্দ রয়েছে একটা কমপ্লেক্স সেন্টেন্সের, মানে একটা সেন্টেন্সের মধ্যে। অর্থোপার্জন, কিয়দংশ, যথোপযুক্ত। দেখো কি সুন্দর সিমিলারিটি রয়েছে। এই 3টে শব্দই 5টা অক্ষর দিয়ে তৈরি। অর্থোপার্জনের সঙ্গে যথোপযুক্ত কি সুন্দরভাবে তোমার সিমিলারিটি রয়েছে। তাহলে অর্থোপার্জন, কিয়দংশ, যথোপযুক্ত, এই 3টে শব্দ। নিজ হস্তে অর্জিত বিপুল অর্থরাশির যথাযথ ব্যবহার করতে জানতেন দেশবন্ধু চিত্তরঞ্জন। এক্ষেত্রে দেখো, এবার হিজ ইমেন্স আর্নিংস, এটাকে আমি কি করলাম? বিপুল অর্থরাশি, ইমেন্স আর্নিংস, বিপুল অর্থরাশি। এইবার এই জায়গাগুলোতে হয়ে যায় তোমার বাংলা জ্ঞান বা বাংলা পাণ্ডিত্য এবং তোমার প্রকাশের ক্ষমতার, সেটার মধ্যে ডিফারেন্সটা চলে আসে। তুমি যদি এটাকে ফ্ল্যাট করতে, হ্যাঁ, এটাকে এরকম ভাবে করতে পারতে, নিজের হাতে যে বিপুল টাকা তিনি, এইবার তুমি আটকে যেতে, ইনকাম করেছে, আয় করেছেন। এবার যে বিপুল টাকা তিনি আয় করেছেন, এবার কেমন লাগছে গো? টাকার পরে আয়টা মানে কেমন ভালো লাগছে না শুনতে, ঠিক আছে? তাহলে অর্থ উপার্জন অনেক 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 ভালো শব্দ। তাহলে শুরুতে আমি অর্থোপার্জন বলেছি, পরের লাইনটাতে আমি আবার যদি টাকা যেতাম, অর্থোপার্জন ছাড়া এক্ষেত্রে প্রকাশ করা যাচ্ছে না, কিন্তু পরের লাইনে টাকা আয় করলে আমার গ্রেভিটিটা, আমার ছন্দটা একবারে কেটে গেল। সুতরাং আমি শব্দকে কি খুঁজে পেলাম? অর্থরাশি, ইমেন্স ওয়েলথ, বিপুল অর্থরাশি, ঠিক আছে? He thought that the people in general had a share in the money he earned. তার বিশ্বাস ছিল তার অর্জিত অর্থে। এই ক্ষেত্রে কিন্তু দেখো, রহমতের সঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জনের পার্থক্যটা কোন জায়গাতে যাচ্ছে? রহমতকে আমি তার বা সে বলেছি, রহমত আলী থাকলে তার হতো বা তিনি হতো, দেশবন্ধু চিত্তরঞ্জন, সঙ্গে সঙ্গে নামটা গ্রেভিটি পেয়ে গেল। চিত্তরঞ্জন বললে অন্য কেউ হতে পারতো, পৃথিবীতে অনেক চিত্তরঞ্জন রয়েছে, ঠিক আছে? চিত্তরঞ্জন দাস বললে, দেশবন্ধু চিত্তরঞ্জন বললে
সঙ্গে সঙ্গে অন্য মাত্রা পেয়ে গেল, ওই ব্যক্তিটি চলে এলেন, সঙ্গে সঙ্গে আমার লেখাতে তার হয়ে গেল তারের জায়গায়, হ্যাঁ, সে জায়গায় তিনি হয়ে গেলেন, আমার রেসপেক্ট আমার লেখার মধ্যে প্রকাশিত হল। হি লাভড চ্যারিটি, ঠিক আছে, ঠিক আছে। এবার হি লাভড চ্যারিটি, কিন্তু আমি সেটাকে বাংলাতে লিখলাম নীরবে পরোপকার করতে ভালোবাসতেন তিনি। কেন নীরবে করলাম, ঠিক আছে? If anybody praised him for this, he felt rather ashamed and sorry too. পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি লোক দেখিয়ে করতেন না উপকার, কি করতেন? নীরবে পরোপকার করতে ভালোবাসতেন। If anybody praised him for this, এ নিয়ে কেউ তার প্রশংসা করলে, এক্ষেত্রে দেখো এই শব্দটা যার করোনাই লজ্জিত হতেন। He felt rather ashamed, এই যে rather ashamed, এটাকে আমি যার করোনাই লজ্জিত এবং দুঃখিত হতেন। লজ্জিত এবং দুঃখিত হতেন না পেয়ে, দেখো দুঃখিত হওয়ার চেয়ে এক্ষেত্রে লজ্জিত হতেন আর দুঃখ পেতেন। তাহলে কি হলো, আমার ফ্লোটাকে, ছন্দটাকে আমি ঠিক রাখলাম। এ নিয়ে কেউ তার প্রশংসা করলে তিনি যার করোনাই লজ্জিত হতেন আর দুঃখ পেতেন। He was the help of the helpless, তিনি ছিলেন অসহায়ের সহায়, and friend of the disgraced, তাহলে আর্তের সাথী, আর্তের বন্ধু বললে কেমন জানি দেশবন্ধু চিত্তরঞ্জনকে বন্ধু বলে তুমি যে শ্রদ্ধার জায়গাতে তাকে বসিয়েছো, তারপরে বন্ধু শব্দটা তার সঙ্গে যাচ্ছে না, কি যাচ্ছে? সাথী। তাহলে হি ওয়াজ দ্য ফ্রেন্ড অফ দ্য ডিস্ট্রেসড, তিনি কে ছিলেন? অসহায়ের সহায়, আর্তের সাথী, and considered himself fortunate if he could give anything to anyone, আর কাউকে কিছু দান করার সুযোগ পেলে তিনি নিজেকে ভাগ্যবান মনে করতেন। এরকম করে লেখাটা শেষ হলো। ক্লিয়ার? এবং তোমরা যে ফ্ল্যাট ভাবে বাংলাকে ভাবছিলে যে বাংলা তো আমি সকলে জানি, বাংলাতে আবার কি আছে, কি লিখে একদম ফাটিয়ে দেবো পরীক্ষার হলে, এটা কিন্তু এতটা ইজি নয়। দেখো ক্লার্কশিপে দুটো সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে বাংলা, মিসলেনিয়াসে তিনটে সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে বাংলা, অর্থাৎ ইট ক্যারিজ 150 মার্কস। তুমি যদি ভাবো স্টেজে মেরে দেবো, পরীক্ষার হলে ফাটিয়ে দেবো, তাহলে ইউ আর মেকিং আ ফুল অফ ইয়োরসেলফ। হ্যাঁ, ডু নট টেক দ্যাট রিস্ক। বাংলার জন্য ঠিক ততটা সময় দাও, জিকের জন্য একটু বেশি সময় দিতে লাগে, দ্যাট আই অ্যাকসেপ্ট, বাট বাংলার জন্য কিন্তু অনেকটা সময় তোমরা দেবে। তোমরা যদি এই মুহূর্তে অন্যান্য প্রায়োরিটিসকে ছেড়ে 6 ঘন্টা যদি তোমরা মিসলেনিয়াসের জন্য, মেইনের জন্য দাও, দেখো 6 ঘন্টা এমনি সময় হলে দিতে, 8 ঘন্টার নিচে করলে কিন্তু আমি বলছি মেইনের আগে অন্তত এই রিস্কটাকে নিও না। 8 to 10 আওয়ার্স ইফ পসিবল যদি হয়। 8 ঘন্টা যদি তোমরা নাও, আমি তোমাদেরকে পরিষ্কার বলছি যে 4 ঘন্টা তোমরা জিকের জন্য দাও, 2 ঘন্টা ইংলিশ এবং বাংলার জন্য দাও, বা 2.5 ঘন্টা ইংলিশের জন্য দাও, 1.5 ঘন্টা বাংলার জন্য দাও। 8 ঘন্টা শুড বি ডিস্ট্রিবিউটেড দিস ওয়ে, দ্যাট ইজ মাই সাজেশন। এবার বলো, তোমাদের এই যে বঙ্গানুবাদটাকে তোমরা দেখলে, এবার বঙ্গানুবাদটাকে নিয়ে, বঙ্গানুবাদ দিয়ে প্রশ্নর চেয়েও বেশি আমাদের বঙ্গানুবাদকে প্র্যাকটিস করাটা দরকার। তোমরা যত পারো বঙ্গানুবাদ নিজেরা প্র্যাকটিস করতে থাকো। তোমাদের বঙ্গানুবাদ আমি একটা খাতা আজকে হাতে পেয়েছি, তার কিছু আমি দেখেছি, সব ভুলগুলোকে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে নাম ধরে পয়েন্ট আউট করবো, ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন বা তোমাদের বক্তব্য জিজ্ঞাসা কিছু থাকলে সেটাকে আমি নেব। আর আজ বারংবার করে বলছি, আজ যারা যারা জয়েন করেছো আজকে প্লিজ সকালের ক্লাসটাকে দেখতেই হবে গুজবাম্প হওয়ার জন্য। ওকে, বঙ্গানুবাদের ক্ষেত্রে শুধু কি সাধু ভাষায় লিখতে হবে? কেন সাধু ভাষায় লিখতে হবে? একদম নয়, সাধু ভাষাতে লিখবেই না। সাধু ভাষা মানে উল্টো বলবে যে সাধু ভাষাতে লিখবে না বঙ্গানুবাদ। কেন সাধু ভাষাতে? কে মাথার দিব্যি দিয়েছে? কে আজকাল সাধু ভাষাতে লেখে গো? কেন সাধু ভাষা? একেবারেই নয়। দেখো দেবার্ঘ লিখছে সহস্তে অর্জিত বিপুল উপার্জন লিখলে ঠিক হবে স্যার? দেখো অর্জিত বলে আবার উপার্জন, উপার্জন তার সন্ধি যদি তুমি করো তাহলে কি হয়? তাহলে তার মধ্যেই অর্জন কথাটা একবার রয়েছে, অর্থাৎ তুমি কি করছো? তুমি অর্জন কথাটাকে দুবার ব্যবহার করছো তোমার এই লেখাটার মধ্য দিয়ে, দ্যাটস ওয়াই আই অ্যাভয়েডেড। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্নগুলো এই আজকের গোটা ক্লাস সম্পর্কে বা জেনারেল কিছু প্রশ্নকে আমি আগামী 10 মিনিট ধরে নেব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তাহলে, ঠিক আছে, তাহলে তোমরা এবার নির্দ্বিধায়। বলছি পরের যে ট্রান্সলেশন যে রহমত যেটা করে দেন, পরের ট্রান্সলেশন রহমত, হ্যাঁ কাপুলি, ওইটা থেকে আমার একটা কোশ্চেন আছে, ওটা কি করতে পারি এখন? বলো 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 না প্লিজ।
হ্যাঁ ওইখান থেকে স্যার একটা ওয়ার্ড ছিল না, জেল আর জেলার। এবার হ্যাঁ, জেলে তো একটা বাংলা হয়, সেক্ষেত্রে কি জেল ব্যবহার করাটা কি ঠিক হবে বঙ্গানুবাদের ক্ষেত্রে? একদম ঠিক হবে। জেলকে তুমি যদি জেলারকে কারারক্ষী বলো, তাহলে এই লেখাটার স্পিরিটটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি জেলার সাহেব বলেছি, এবং বাংলায় যথেষ্ট রকমের জেলার ব্যবহৃত হয়। ঠিক আছে, ওকে স্যার। একদম। এবং তুমি যদি এক্ষেত্রে মানে ভয়ঙ্কর ভাবে তুমি যদি ওই এক্সাক্ট ওই কঠিন বাংলাকে ব্যবহার করতে চাও, লেখাটার ফ্লোটা নষ্ট হবে। তুমি দেখো এই হ্যাঁ স্যার, লেখাটাকে ওইটাই। ঠিক আছে, এই লেখাটাকে আমি একদম মানে চটুল ভাষায় যেটাকে বলে পাতি বাংলায় লিখেছি, একদম কঠিন কিছু না করে, একদম মানে শ্রুতি মধুর, আমার কাছে শুনতে ভালো লাগছে, ফ্লো থাকছে। এখানে আমি হুট করে যদি আমি মানে কঠিন শব্দকে ইউজ করতে পারি, একদম জেলার আমাদের একদম একটা পরিচিত বাংলা শব্দ। ঠিক আছে, মানে বাংলায় ব্যবহৃত বহুল প্রচলিত একটা শব্দ হিসেবে। ঠিক আছে, এবার এবার বলো আর কিছু, আর কিছু, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমাদের এখন অব্দি হলো বঙ্গানুবাদ হলো, ইংলিশে ট্রান্সলেশন হলো, ইংলিশ প্রেসি হলো, এবং 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 আরেকটা কি হলো, রিপোর্ট রাইটিং হয়েছে। এতগুলো টপিক আমাদের হয়েছে, আরো প্রচুর টপিক হবে। আর কিছু? তার মানে তোমাদের আজকে কোনো প্রশ্ন? আচ্ছা স্যার, G7 এর 50th মিটিংটাও কি ইম্পর্টেন্ট হবে, নাকি রিসেন্ট 51st ইম্পর্টেন্ট? দেখো, এর মধ্যে রিসেন্ট 51st মিটিং হবে। ঠিক আছে, এই বছরটাই করে রাখো। আচ্ছা, প্রভাত বলছে, প্রভাত বলো বলো বলো। হ্যাঁ বলো, স্যার সিনিয়র বলছি স্যার। বলো। স্যার এই সেকেন্ডটা যেটাতে ওই রহমত আলীর কথা বলা হয়েছে ট্রান্সলেশনে, ওইটাতে স্যার আপনি বললেন যে সুদূর আফগানিস্তান থেকে রহমত কলকাতায় এসেছিলেন, তো এইটা স্যার মানে সুদূর কথাটা কোথাও নেই এখানে, তাও আমরা মানে ব্যবহার একদম করছি নেই, একদম নেই। দেখো, দিস ইজ দ্য বিউটি অ্যান্ড দিস ইজ আ ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। মানে সাহিত্য, সবচেয়ে বড় হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে একটা লাইসেন্স পাওয়া যায়। এবার দেখো, দেখো এই যে এই যে এই যে এই যে লেখার ভাবটাকে তুমি যদি একটা লেখার ভেতরে ঢোকো, রহমত জেলে বসে দুটি বাচ্চা মেয়ের কথা ভাবছে, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ তো একজন জাদুকর ছিলেন, তিনি কিভাবে ভাবছেন তাহলে শুধু ভাবো, যে রহমত কলকাতা এক জেলে বসে বা কোথাকারও একটা জেলে বসে সে দুটো মেয়ের কথা ভাবছে। একটা তার খুব কাছে আছে, আর আরেকটা তার থেকে অনেক দূরে আছে। তাহলে জাতি, ধর্ম, ভাষা এবং দেশ বা দূরত্ব, সব ব্যবধানকে ঘুচিয়ে দিয়েছে রহমতের এই ছোট্ট বাচ্চা দুটোর প্রতি ভালোবাসা। রহমত জাতিতে মুসলিম, মিনি জাতিতে হিন্দু। তাহলে জাতির ধর্মের ব্যবধান তো এখানেই ঘুচে গেল। রহমত বয়সে অনেকটা বড়, মিনি ছোট্ট, বয়সের ব্যবধানও তো তাহলে ঘুচলো। রহমত একজন পুরুষ, আর মিনি বা রাবিয়া ছোট্ট মেয়ে। ঠিক আছে, রহমতের সঙ্গে রাবিয়ার রক্তের সম্পর্ক রয়েছে, মিনির সঙ্গে সেটাও নেই। তাহলে জাতি, ধর্ম, দেশ, জেন্ডার, রবীন্দ্রনাথ এগুলোকে খুব চর্চা করতেন, সব কিছুকে ঘুচিয়ে। তা সত্ত্বেও, এবং তারপরে যেটা আসছে, যে রহমতের মনে এটাই যাচ্ছে যে আমার হয়তো খুব কাছে মিনি আছে, কিন্তু অনেকটা দূরের রাবিয়া আছে। ঠিক আছে, তাহলে এত কাছ, এত নৈকট্য এবং এত দূরত্ব, দুটো ক্ষেত্রে রহমতের মন কিন্তু সেখানেই পড়ে আছে। তাহলে আফগানিস্তান, ঠিক আছে, আই উইশ ইউ এর মাই লিটারেচার প্রফেসর, থ্যাংক ইউ। তাহলে আফগানিস্তানের সঙ্গে যে এই দূরত্ব, সেই দূরত্বটা এই জন্য, এইটা যে লাস্ট লাইনে রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছিলেন, লাস্ট লাইনটাতে অফ দিস প্যারাগ্রাফ, সেটাকে আমি তো পুরোটাকে ফিল করছি আমার লেখা দিয়ে, তো আমি পুরো লেখাটার ফ্লেভার বেরোচ্ছে, ওই লাইনের ফ্লেভার নয়। দিস ইজ দ্য মানে পার্টিকুলার এরিয়া। তোমাদেরকে ভুলটা তোমরা করে থাকো, তুমি ওই লাইনটাকে ট্রান্সলেট করছো, আমি তো লাইনকে ট্রান্সলেট করিনি, আমি ওই চ্যাপ্টারটাকে ট্রান্সলেট করেছি, তার বক্তব্যটাকে অনুবাদ করেছি, আমি লাইনের অনুবাদ করিনি। এবং যখন আমি কোথাও সুদূর কথা নেই, কিন্তু সুদূর আমার শেষ সেন্টেন্সে গিয়ে সুদূরের দূরত্ব
প্রকট হয়েছে যখন রহমত তার মেয়েকে মিস করছে। তাহলে দিস ইজ দ্য রিজন যে আফগানিস্তান থেকে কলকাতা আসার সময় এইটুকু লিখলে যতটা আমার এফেক্ট আসছে বাংলাতে তার চেয়ে অনেক বেশি সুদূর আফগানিস্তান বললে শুরুতে সুদূর বলে আমি যে এফেক্টটাকে আনছি, লাস্টে সে যখন তার রাবিয়াকে বাচ্চা মেয়েটাকে মিস করছে, তাহলে এই দূরত্বটা প্লেজ আ ভেরি ক্রুশিয়াল রোল। তাহলে এই জায়গাটা ইটস আ ভেরি ওয়ান্ডারফুল কোশ্চেন, তুমি প্রশ্নটা করেছো, থ্যাংক ইউ। আমি তাতে তুমি আমাকে প্রশ্নটা করাতে আমার মানে আবেগটাকে আরো রিয়েলাইজ করতে পারলে। দ্যাট ইজ দ্য রিজন তোমাদেরকে বারংবার করে বলি যে আক্ষরিক অনুবাদ নয়, পুরোটা পড়ে দেখো কিরকম করে এই সুদূর বা এই দূরত্বটা কি সুন্দর প্রথম এবং শেষ লাইনের মধ্যে একটা সাজুজ্য, একটা ব্রিজকে তৈরি করে দিই। দ্যাট ইজ দ্য পারপাস যে আমি অনেক সময় অ্যাডেড কিছু ওয়ার্ডকে ইউজ করছি। সেই অ্যাড যেমন সেই যে আমি গল্পটা তোমাদেরকে বলি, পার্সিরা যখন গুজরাটে আসে প্রথম, গুজরাটের রাজা পার্সিদের বলেছিল তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বিতাড়িত করে দেব, ঠিক আছে, কারণ আমাদের এখানে তোমাদেরকে দেওয়ার মতন জায়গা নেই। তখন সেই পার্সিরা বলেছিল যে একটা পাত্র জল আনুন। হ্যাঁ, বলছে হ্যাঁ দিলাম। বলে এবার একটু চিনি আনুন। তারপরে চিনিটাকে গুলিয়ে দিল, চিনিটা জলের মধ্যে গুলে গেল। বললো যে আমরা এরকম ভাবেই থাকবো, আমাদের জন্য এক্সট্রা জায়গা দিতে হবে না, কিন্তু আমরা আপনাদের মাঝখানেই মিশে যাব এবং আপনাদের সংস্কৃতিকে আরো মধুর করে তুলবো। ঠিক যেমন করে মিষ্টি চিনি জলটাকে আরো তার মাধুর্য তার মিষ্টত্বকে বাড়িয়ে দিল, তেমনি পার্সিরা ভারতে এসে কোনো এক্সট্রা জায়গা নেবে না, ভারতের সংস্কৃতিকে, ভারতের কালচারকে, ভারতের সৌন্দর্যকে আরো বর্ধিত করবে। এবং ঠিক তাই দেখো পরবর্তীকালে পার্সিরা এই যে বড় বড় মানুষরা হলি জাহাঙ্গীর ভাবার থেকে জেআরডি টাটা তাই করেছে। ঠিক তেমনি বঙ্গানুবাদের ক্ষেত্রে এরকম কিছু শব্দ তোমরা ব্যবহার করতে পারো যার পোয়েটিক জাস্টিস, যার লিটারারি তোমার লাইসেন্স তোমার কাছে রয়েছে, যেটা করলে ভাব নষ্ট হচ্ছে না অথচ গুরুত্বটা আরো বেশি প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য আনসার। বুঝতে পারলে? ক্লিয়ার? সকলের কাছে ক্লিয়ার? বেসিক্যালি আই এম আ স্টুডেন্ট অফ সায়েন্স, আই এম ইন দ্য প্রফেশন অফ অ্যাডমিনিস্ট্রেটর, বাট সকলে বলে ডিপ ডাউন ইনসাইড আই ওয়াজ বর্ন টু বি অ্যান অথর। তাহলে সেই সাহিত্য ইয়েটা সবসময় মনের মধ্যে লালন পালন করে চলি এবং আজকে তোমাদেরকে সুযোগ পেয়েছি একটু বাংলাও শেখানোর, ইংরেজিও শেখানোর, এরকম করে সেটাই শেখানোর সুযোগ পাচ্ছি। থ্যাংক ইউ গড ফর দ্যাট। বলো প্রভাত। বলছিলাম স্যার, ওই ট্রান্সলেশন করার সময় কোনো ইংলিশের ধরুন ওয়ার্ড বুঝতে পারছি না, সেক্ষেত্রে করণীয় কি হবে? সেক্ষেত্রে তোমাকে ভাবানুবাদ করতে হবে। আমি এইটা একটা ভালো পয়েন্ট রেজ করেছো। আমি তোমাদেরকে একটা কঠিন ওয়ার্ড যুক্ত হিন্দুর থেকে একটা ট্রান্সলেশন তোমাদেরকে দিয়ে আমি এর পরের দিন এক্সপেরিমেন্টটাকে করবো, যাতে তোমাদের একটা ওয়ার্ডে তোমরা আটকে গেছো তখন কিভাবে বেরোবে। তখন ভাবানুবাদ আমরা করব, ডচ করব। ধরো আমার স্টেজে আমি ওয়ার্ডটাকে জানি, তুমি জানো না, হোয়াইট পসিবল পরীক্ষার হলে যদিও পিএসসি মেসিল নিয়ে আসে এই ধরনের ওয়ার্ড থাকছে না, আমি দেখিনি, স্টিল কে আমরা শিখবো না কেন? তাহলে আমি তোমাদেরকে এরকম একটা স্যাম্পল দিয়ে শেখাবো। ঠিক আছে প্রভাত? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। ওকে, আর কারো কিছু? স্যার পরের আরণ্যক থেকে একটা ট্রান্সলেশন দেবেন। আরে বাপরে, আরণ্যক হচ্ছে আমার প্রিয়। আরণ্যক পড়াতে গেলে আমি পুরো একদম ইয়ে হয়ে যাই। বলো স্যার 24 তারিখে যে এক্সামটা নেবেন বলছেন, বলছি আমার কয়েকটা প্রশ্ন ছিল না। 24 তারিখ আমাকে নিতেই দিচ্ছে না সব কেউ, 26 তারিখে নিতে বলছি গো, 26 তারিখ নেবে। আচ্ছা স্যার, ওখানে কয়েকটা প্রশ্ন ছিল আমার। বলছি অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমি বলছি, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে কোনো কিছুর মাঝখানে যদি কমা থাকে, মনে করুন এশিয়া ইউরোপ, মাঝখানে যে ছোট্ট একটা হাইফেন দেওয়া আছে, তো বাংলাতে লেখার সময় এরকম হাইফেন দিতে হবে কি স্যার? কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু দিতে, পুরোটাকে প্রকাশ করো ব্যাস, কিচ্ছু দিতে হবে। ঠিক আছে, যেমন অনেক সময় আমরা এরকম থাকে, এরকম ডট দিয়ে থাকে, এরকম দিতে হবে না, সেটা দেওয়ার কোনো দরকার নেই। এখন অ্যাব্রিভিয়েশনে ডটের কালচারটা উঠে গেছে বেশি। ঠিক আছে, ইদানিংকালে আর আগেকার দিনে ডট থাকতো, এখন আর সেটা ইদানিংকালে ডট থাকে না। কখন ডট থাকে? পিএইচডি, ঠিক আছে, এই ক্ষেত্রেগুলো এমএসসি, ঠিক আছে, এই জিনিসগুলোতে এখনো তারা ট্র্যাডিশনালিজমের বাইরে যেতে পারেনি। ঠিক আছে, এই জন্য তুমি দেখবে যে দিস ইজ দ্য রিজন আমরা কিন্তু এমএসসি M.SC লিখছি। আমেরিকা কি করে? এমএস করে, এমএস উইদাউট এনি ডট এমএস করছে। ঠিক আছে, এই জিনিসটা আজকালকার কালচারে আর ইউজ হয় না এই ডট। আচ্ছা, এনিওয়ান এলস?
বলো বলো এক এক করে, সায়নদীপ বলো, তারপরে অর্ণব বলছি। স্যার বলছি, আমার প্রশ্নটা ছিল জিএস, ওই জিকে পেপারটা নিয়ে, যে হ্যাঁ সব প্রথমেই যেটা থাকে 20 নম্বরের প্রশ্নটা প্রথমে দেওয়া থাকে, তারপরে বাদ বাকি ছোট প্রশ্ন এবং যথারীতি থাকে। তো স্যার লেখার সময় কি আমাদের কি ওই ক্রমানুসারে লিখতে হবে, মানে প্রথমে 20 নম্বরের প্রশ্নটা একদম লিখতে হবে? একদম 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 একদম। আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি জাস্ট, এটা আমার স্টুডেন্টরা যারা আমার সঙ্গে দীর্ঘদিন ক্লাস করেছে তারা জানে, কিন্তু বাইরের থেকে অনেক প্রচুর তোমরা নতুন যুক্ত হয়েছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, একটা গুরু বাক্য আবার শিখিয়ে দিই, ঠিক আছে? সেটা না, এখন এটা শেখাবো না, এটা এখন শেখাবো না, এটা আগে পরীক্ষাটা দাও তারপরে শেখাবো। এখন শেখালে তোমরা আমার সঙ্গেই এগুলোকে ইউজ করবে, আমার পরীক্ষা আগে পরীক্ষাটা দেবে, তারপরে বলবে স্যার আচ্ছা ঠিক আছে বলেই দিই। সবসময় স্যার মাথায় রাখবে, বলো শুনে নাও, ডেসক্রিপটিভ পেপারে নিজের স্ট্রংগেস্ট পয়েন্টকে আগে লিখতে হয়। সাপোজ তোমার 50 নম্বরের শর্ট কোয়েশ্চেন রয়েছে, 50 নম্বরের ব্রড কোয়েশ্চেন রয়েছে। ব্রড কোয়েশ্চেন বেসিক্যালি তোমার 3টে রয়েছে, একটা 20, 2টো 15, তারপরে শর্ট কোয়েশ্চেন রয়েছে। এবার তুমি সব করতে গিয়ে দেখলে যে অ্যাব্রিভিয়েশনে তোমার কিছু সমস্যা হচ্ছে, আর একটা ডেসক্রিপটিভ পার্টে তোমার কিছু সমস্যা হচ্ছে। তুমি যেটা করবে যে বাকি পেপারগুলোকে আগে প্রচুর সময় নিয়ে, মানে যথেষ্ট সময় নিয়ে একদম কারেক্ট করে এক্সামিনারের ইমপ্রেশনকে তৈরি করবে। দিস ইজ দ্য রিজন যে WBCS এর মতন পরীক্ষাতে ফার্স্ট অ্যাটেম্পটে আমি ফার্স্ট হতে পেরেছিলাম, কি কারণে? যে আই অলওয়েজ ইউজ দিস, আমি ট্রিক বলবো না বাট স্ট্র্যাটেজি। কি যে একটা পরীক্ষাতে, এবং যারা ইউপিএসসি পরীক্ষা দেবে তাদের আমি বারংবার বলি, একটা পরীক্ষাতে 15টা প্রশ্ন এসছে, তার মধ্যে 15টার মধ্যে তুমি 9টা প্রশ্ন দুর্দান্ত জানো, সো গিভ ইউর বেস্ট ফর দোজ 9 কোয়েশ্চেন্স। এক্সামিনারের ইমপ্রেশনকে বাড়িয়ে রাখো। বাকি 5-6টা প্রশ্নে সাপোজ তুমি 10 করে আছে, তুমি বেসিক্যালি 2.5-3 করে পেতে, কিন্তু আগের ইমপ্রেশনটা লাস্ট নাম্বারে তোমাকে একটু হলেও অ্যাডভান্টেজ দিয়ে দেয়, যে তুমি মানে খুব কম লিখলেও সেখানে একটু নাম্বার দেবে, বিকজ ইউ হ্যাভ অলরেডি আর্নড দ্য ট্রাস্ট অফ ইউর এক্সামিনার। দিস ইজ দ্য রিজন যে শুরুর দিকে করবে সবসময়। সেজন্য তোমার সিরিয়াল জাম্বল হতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু যখনই আনসার লিখবে অবশ্যই সিরিয়াল নাম্বারটা মেনশন করবে। মানে একদম ওই সিরিয়ালে লিখতে কোনোভাবে হবে না। ব্রড কোয়েশ্চেনের ওয়ার্ড লিমিট কত হবে এইটা সুজন তুমি আমাকে বলবে, আমি তোমাকে প্রশ্নটা করবো। 26 তারিখে আগে পরীক্ষাটা দাও, তারপরে। স্যার ওই ইডিয়াম থেকে একটা কোশ্চেন ছিল, বলছি যে কোনো একটা ইডিয়ামে মনে করুন 6s and 7s, এটা আমি যদি মানে র্যান্ডম করি, র্যান্ডম না রেখে যদি আমি ডিসঅর্ডারলি করি, তো কোন দুটোই আর কি ঠিক হবে? তো একদম যে কোনো যেটা লিখবো স্যার সেটা ইংরেজিতে লিখে পাশে সেন্টেন্সটা লিখে দিতে, নাকি বাংলা লিখে দিতে হবে? বাংলা তো লিখতে হবে না? না, বাংলায় লিখবে কেন? বাংলায় লিখবে কেন? না স্যার, বাংলা লেখার কোনো প্রশ্নই ওঠে না। ইংরেজির ক্ষেত্রে কিন্তু এটা, ইংলিশ পেপারে কিন্তু ভুলেও ওই ইয়েটা করতে যেও না, ঠিক আছে? তুমি বাংলায় লিখে দিলে ইডিয়ামে মনে করুন স্যার, ইডিয়ামে মনে করুন মানেটা আমি পারলাম না, কিন্তু আমি সেন্টেন্সে একটা মানে অ্যাপ্লাই করলাম, হয়তো সেন্টেন্সটা কথাই বলছি কারেক্ট হয়ে গেল, তা ওখানে সেক্ষেত্রে নাম্বারটা কি পাবো স্যার? এইটা হচ্ছে কিরকম বলো তো? এইটা হচ্ছে যে রাজু, আমি তোমাকে একটা অপশন দিচ্ছি, তুমি আজকে কলকাতা শহরে যাও এবং কলকাতা শহরে গিয়ে তুমি বাঘের দুধ নিয়ে আসো, ঠিক আছে? ইডিয়ামস না জেনে সেন্টেন্স কারেক্ট করাটা কলকাতা শহরে, এবার তুমি মনে করো কলকাতা শহরে কোথাও গিয়ে বাঘের দুধ পেয়ে গেলে, তুমি আমাকে বললে স্যার পাবো তো না, যদি কলকাতা শহরে কোথাও একটা বাঘের দুধ পাই তাহলে কি আনবো? এবার এই জায়গাটা হচ্ছে ইম্পসিবল, যে জানি, বুঝতে পেরেছি স্যার, আমি সেই জন্য জিজ্ঞেস করছি যে স্যার কোনো শব্দের হয়তো মানে বুঝতে পারলাম না, সেক্ষেত্রে অ্যাপ্লাই করবো। এবং তুমি যদি বাংলা মানে ওই ইডিয়ামসটাকে বাংলায় ট্রান্সলেশন করে ভাবো যে এবার আমি বললাম, দেখবে যে কারণ ওইটাই তো মজা। তবে একটা কথা ঠিক রাজু, যে লেটস বি মানে অন এ সিরিয়াস নোট, পিএসসি মিসলেনিয়াসের ইডিয়ামসটা খুব কঠিন তো থাকে না, ঠিক আছে? ফলে কিছুটা গেস করা যায়, এবং তোমরা যদি এরকম বিপদে পড়ো যে তোমরা হয়তো এক্স্যাক্ট, তাহলে তুমি রাজু যেটা বললো আমাদের সেটাই করতে লাগবে নিরুপায় হয়ে, যে আমরা অন্তত একটা সেন্টেন্সকে লিখে দিয়ে আসবো, এবং এই উত্তরগুলো মাথায় রাখবে, এই উত্তরগুলো একদম লাস্টে করবে, একদম লাস্টে, কারণ এক্সামিনারের ইমপ্রেশনকে শুরুতে এগুলো করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সোজা প্রশ্নের উত্তর শুরুতে রেখে সেটা যদি ভুল লিখে আসো, এক্সামিনার ইমপ্রেশন। সুতরাং যেটা জানো না সবার শেষে করবে এটা, ঠিক আছে?
আচ্ছা, অর্ণব হাত তুলেছে, বলো। স্যার বলছি স্যার কি একটা আমি কোশ্চেন ছিল। হ্যাঁ, আরেকটা নেই, অর্ণব বলে নি কি একটু। স্যার বলছি কি জিএস পেপারটা যদি আমি বাংলায় লিখি আর ম্যাথামেটিক্সটা যদি ইংলিশে করি তাহলে এক্ষেত্রে কি কোনো প্রবলেম দেখা দেবে? কোনো প্রবলেম দেখা দেবে না, 100%। ওকে স্যার। আর ওই সিরিয়াল নাম্বারটা মানে আমি সাপোজ আমি 3 নম্বরটা আগে লিখলাম, দেন 1 নম্বরটার অ্যান্সারটা আমি পরে লিখলাম, তো এটা কি করা যাবে? অবশ্যই করা যায়, কেন করা যায়, 100%। তুমি হচ্ছে পরীক্ষার মালিক, কোশ্চেন করে ফেলেছে বাবা, এক্সামিনারের কাজ শেষ হয়ে গেছে, এবার মালিক তুমি, ঠিক আছে? এবার যতক্ষণ না লিখছো মালিক হচ্ছে তুমি, এরপরে খাতা দেখার সময় আবার এক্সামিনার মালিক, ঠিক আছে? যা খুশি, হ্যাঁ বিন্দাস রাও, কুল রাও। বলো শুভজিৎ, হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? স্যার একটা ট্রান্সলেশনের একটা কোয়েশ্চেন ছিল স্যার। আগের দিন আমরা একটা বাংলা থেকে যে ইংলিশ ট্রান্সলেশনটা করেছিলাম, তো সেখানে ট্রান্সলেশনে বেশ কিছু নাম ছিল, যেমন হচ্ছে ফ্রেডরিক বার্থোলোদির নামটা ছিল স্যার। তো সেক্ষেত্রে যখন আমরা ট্রান্সলেশন করছি তখন যদি আমি নামের স্পেলিংটা ইউ আর নট সাপোজ টু নো দ্য স্পেলিং, একদম না। হ্যাঁ স্যার, তো সেক্ষেত্রে যদি লজিক্যালি যেটা তোমার স্পেলিং মনে হচ্ছে, বার্থোলি তুমি যদি না জানো, ঠিক আছে, আইফেল যদি তুমি না জানো, যেটা তোমার মনে হচ্ছে সেটাকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কেউ? হ্যাঁ স্যার, হ্যালো। জিকে জিএস পেপারটাতে আমি যদি প্রথমে ম্যাথ করি তাহলে কোনো সমস্যা হবে? কিচ্ছু সমস্যা নেই, পুরো তোমার উপরে আছে। পেপার বি আগে করবে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো স্যার, ঠিক আছে। বলছি স্যার, জিএস পেপারটা আমি বাংলায় লিখবো, তো ধরুন কিছু পয়েন্ট করে করে লিখবো, তো কিছু কোনো পয়েন্ট করতে গিয়ে যদি কোনো ইংলিশ ওয়ার্ড ইউজ করি তখন কি প্রবলেম হবে? মনে পড়ছে না সেই ওয়ার্ডটার বাংলা। ইংলিশ ওয়ার্ডের বাংলা মনে পড়ছে না, দেখো ধরো সেমি কন্ডাক্টর, সাপোজ আমাকে যদি তুমি বলো যে স্যার আপনি তো এত বাংলা জানেন, আমাকে এমন প্রশ্ন করতেই পারে, স্যার বড় বড় লিখলেন, আপনি বলুন তো সেমি কন্ডাক্টর বাংলা কি? আমার তো মাথা পুরো হয়ে এটা কি যে বলবো, আমি তো খুঁজে পাবো না সত্যি কথা। তাহলে আমি কি করবো, সেমি কন্ডাক্টর কি বাংলাতে লিখে আসবো, এবং সেটা কারেক্ট। ঠিক আছে, ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু সাধারণ যে বাংলাগুলো মানে ইংরেজি গুলো বা মানে বাংলা, সেগুলো অবশ্যই লিখো। এই ধরনের ওয়ার্ড কিছু হলে, ঠিক আছে, ইন্টারনেট তোমার বাংলা মনে পড়ছে না, তো কি করবে? করে দেবে, বাংলা তো সবাই ইন্টারনেট লিখে, তো কি হয়েছে? সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, সমাজ মাধ্যম। সমাজ মাধ্যম বললে সোশ্যাল মিডিয়ার ইয়েটাই চলে যাচ্ছে, মজাটাই চলে যাচ্ছে। ওরে বাপরে বাপরে, সমাজ আবার মাধ্যম। সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি সোশ্যাল, সমাজ মিডিয়াটা একটু বেশি আনসোশ্যাল, ঠিক আছে? সুতরাং সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি কমন এন্ড ইউজেবল টার্ম, এরকম ব্যাপার। কি বলো, কি বলছিলে, আর কে বলবে? স্যার বলো। বলছি স্যার, প্রত্যেকটা কোশ্চেনের জন্য জিএস আর ম্যাথে কতটা করে টাইম দেবো যে পুরো কোশ্চেন পেপারটা আমার কভার হবে স্যার? এইটা তোমরা, আমি এগুলো হচ্ছে আরেকটু পরের প্রশ্ন, এই মুহূর্তের প্রশ্ন এটা নয়, ঠিক আছে? এই মুহূর্তের প্রশ্ন নয়। এই মুহূর্তে দেখো, আমরা জীবনকে কয়েকটা ভাগে ভাগ করি। কি কি ভাগ? যে ছোটবেলাতে পড়াশুনো করবো, ঠিক আছে, তারপরে চাকরি বাকরি করবো, ঠিক আছে, তারপরে রিটায়ার করবো, তারপরে সন্ন্যাস করবো। এবার এই সময় তোমার এইটা প্রশ্ন, এই সময়টা কি? এই সময়টা হচ্ছে আমার নিজেকে এমন করে তৈরি করার সময় যে এমন আমার পরিস্থিতি আসবে যে জিএস এবং অঙ্কে যেন আমার সময়ের ইয়ে হয়ে যায়। বিকজ তুমি যদি 100% জানো তাহলে তোমার সময়ের ইয়ে হবে, তাহলে 100% জানার চেষ্টাটা আগে করতে হবে। আমার জিকে পরীক্ষাটা যেদিন তুমি দেবে, জিএস এর পরীক্ষাটা, সেদিন তুমি বুঝতে পারবে, এবং তারপরে আমি আলোচনা করবো যে এক্স্যাক্টলি তোমাদের কিরকম অসুবিধা হলো টাইম নিয়ে, আর আমি তোমাদেরকে কিভাবে সাজেস্ট করবো। এখন বলবো, এগুলো পরে বলবো, আরো বলবো। ইংলিশ পেপারের ইডিয়াম আর ফ্রেজের ব্যাপারটা বুঝলাম না। জিৎ একটা পেপার, অনেক সময় ডাবল যদি মিনিং থাকে যে কোনো একটা লিখলেই হবে কিনা জিৎ সেটা বলছি। একটা পেপারে পার্ট এ বি দুটোই লিখে হয় নাকি আলাদা আনসার পেপার দেওয়া হয় জিএসএ? দীপান্বিদা, এই জিনিসটা না আমি তোমাদের মানে গতবার যারা আমার মানে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছি এমন কয়েকজনকে তোমাদের এখানে নিয়ে আসবো, ওরা অভিজ্ঞতাগুলোকে বলে দেবে, ঠিক আছে? দেখো যে আমরা যদি এক্স্যাক্টলি এটা ইটস এ গুড কোয়েশ্চেন, আমি ওদেরকে নিয়ে আসবো বা আমি ফোন করে নেব। এই যে দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আমি একটা কোয়েশ্চেনকে বার করছি, একটু জাস্ট গিভ মি আ টাইম, গিভ আ বিট টাইম।
এবার দেখো একটু ডাউন, হ্যাঁ জিএস পেপার লাস্টে থাকে তাই তো। জিএস পেপারে গেলাম আমি, জিএস পেপার গেলাম, এইখানে দেখো পেপার 3 একদম 2.5 ঘন্টা, পেপার 3 একদম 2.5 ঘন্টা, ঠিক আছে, এবং এখানে 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা বলেন, ঠিক আছে। এবার আনসারের ক্ষেত্রে আনসার পেপার আমার মনে হচ্ছে একটাই দেবে, সম্ভবত একটাই দেবে। তাও আমি এই জায়গাটা, এই টেকনিক্যাল কোয়েশ্চেনটা আমি একটু অ্যাকচুয়ালি যারা পরীক্ষা গতবার দিয়েছে তাদের কাছ থেকে একটু কনফার্ম হয়ে তারপরে তোমার, ঠিক আছে। 2.5 ঘন্টা, ফলে তোমার মাঝখানে কোনো ব্রেক নেই, তুমি যখন খুশি তোমার অঙ্ক জিএস করবে, কিন্তু আলাদা আলাদা পেপারে করবে কিনা আমার যত মনে হচ্ছে একটা পেপার, ঠিক আছে। আমাকে কোনোদিন বেশি মেসেজ দিতে হয়নি, কিন্তু আর এখনকার দিনে কি সিস্টেম, এটা আমি আগের যে আমার স্টুডেন্টরা আছে যারা মানে আমার কাছে ইন্টারভিউ দিয়েছিল গতবার, তারা আমাকে একটু ইনফর্ম করবে। আমি জিকে বাংলায় লিখবো, অ্যাব্রিভিয়েশন গুলো যদি ইংলিশে লিখি এটা নিয়ে কোনো সমস্যা হবে না আইয়ুবদ্দিন। তবে একটা তুমি জিকের একটা প্রশ্ন, অ্যাব্রিভিয়েশন ইটসেলফ ইজ ইন ইংলিশ, সুতরাং এই ক্ষেত্রে ইংলিশ বাংলা কোনো ব্যাপার নেই, এটা ইট ইজ সাপোজ টু বি রিটেন ইন ইংলিশ, বাংলা হলে সেটা ডেভিয়েশন। কিন্তু তুমি বলছো যে জিকের প্রথম প্রশ্নটা আমি ইংরেজিতে লিখবো, আবার দ্বিতীয় ডেসক্রিপটিভ প্রশ্নটা বাংলায় লিখবো, দেন সেটা ইজ নট অ্যালাউড, ঠিক আছে। না স্যার, আমি সেটা বলছি না, মানে আমি জিকেটা পুরোটা বাংলাতেই লিখবো, কিন্তু অ্যাপ্লিকেশন গুলা মানে ধরেন এত সিএসএস ওইটা ইংলিশে লেখাটাই ভালো। আবার একদম পুরোটা ইংলিশে মানে বাংলায় লেখো, অ্যাব্রিভিয়েশন ইংলিশে, এটাই করো, ঠিক আছে। আজকে এবার তাহলে আমাদের ক্লাস, আজকে সব প্রশ্ন একবারে হয়ে গেলে তাহলে বাকি দিন আর কি হবে তাহলে আবার। আচ্ছা, আমি বাসুদেবকে বলেছি, বাসুদেব আছো? হ্যাঁ স্যার আছি, আমি এখন একটা প্রশ্ন করতাম স্যার, জাস্ট আমি অন করতে গেলাম আপনি তখনই ডাকলেন। হ্যাঁ না, আমাদের কালকে ন্যাশনাল পার্ক এবং ফেস্টিভ্যালস ডেজ এগুলোকে নিয়ে তুমি কয়েকটা ক্লাস ওদেরকে করাবে, ঠিক আছে। একদম স্যার আমাদের কিন্তু জিএস আমাদের টিচার, আমাদের কিন্তু অধ্যয়নে বাসুদেব সায়েন্স এবং জিকের বেশ কিছু ক্লাস ওরা নিয়ে থাকে, এবং বাসুদেবের খুব সুন্দর নোট আছে, আমি সেটা তোমাদেরকে বলবো সেগুলোকে পড়তে, এবং বাসুদেব সেই নোটগুলোকে তুমি শেয়ার করবে যতটা পারো আমাদের ছেলে মেয়েদের মধ্যে তোমার, এবং ছেলেমেয়েরা সকলে ভাববে যে যেটা যেটা পাচ্ছ, এবং আমাদের ওই অধ্যয়নের ব্র্যান্ডিং করে ওদেরকে কোয়েশ্চেন দিয়ে দাও, মানে নোটস গুলোকে শেয়ার করে দাও, যদি বাংলা নোট থাকে বাংলা নোটও ওদেরকে দিয়ে দাও, ঠিক আছে। যতটা পারো তুমি ওদেরকে হেল্প করো, আমি তোমাকে কতগুলো টপিক দিয়ে দেবো, ওই টপিকের ক্লাসগুলো তুমি নিয়ে নেবে বাসুদেব, ঠিক আছে। যেমন ধরো যেমন ফেস্টিভ্যালস গুলো তুমি করো, বিভিন্ন ডান্স ফর্ম গুলোকে করো, তারপরে হচ্ছে ওই যে কি বলে ন্যাশনাল পার্ক গুলো, স্যাংচুয়ারি, এগুলো এই ক্লাসগুলোকে তুমি করিয়ে দাও, ঠিক আছে, এবং ভালো নোট দিয়ে দাও। আমার যদি কিছু অ্যাড করার থাকে আমি তাহলে পরে একদিন দিয়ে দেবো, ঠিক আছে। নীলাঞ্জন, যদি এটা তুমি যেটা লিখেছো মেসেজের মধ্যে সেটা লিখলে অসাধারণ হবে, অসাধারণ, 2 এর 2, ঠিক আছে, তোমাকে একদম কেউ আটকাতে পারবে না। একদম নীলাঞ্জন। আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো বলো। স্যার এই জিএস পেপার গুলোর মধ্যে স্যার স্কিমস গুলো, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের স্কিমস গুলো কতটা ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য? আচ্ছা, তোমাকে কতটা ইম্পর্টেন্ট বলতে আমি তোমাদেরকে একটা আজকে আর বলছি না, স্কিম প্রচন্ড ইম্পর্টেন্ট, স্কিমের থেকে পরিষ্কার কথা 10 থেকে 20 মার্কস আসবেই, এবং একটা স্কিম সম্পর্কে ডিটেলসে আসবে, মানে ডেসক্রিপটিভ পার্টের মধ্যে, ডেসক্রিপটিভে যে 4টে কোয়েশ্চেন থাকবে তার মধ্যে যে কোনো একটা ইম্পর্টেন্ট স্কিমের ডিটেলস আসবে, ঠিক আছে। এবং একটা কোয়েশ্চেনের মধ্যে তোমার ওই স্কিমের সম্পর্কে শর্ট নোট বা এই সম্পর্কে কিছু লেখা, ঠিক আছে, এগুলো দেবেই দেবে। সুতরাং স্কিমস জিএস এর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গভর্নমেন্টের স্কিম। সুতরাং তোমাদেরকে আমি প্রথম ক্লাসে, যারা যারা আমার প্রথম ক্লাস করেছো, পরে অনেকে বোধহয় অ্যাড হয়েছে, প্রথম ক্লাস যারা করনি, প্রথম ক্লাসে আমি কিন্তু জিএস এর ইম্পর্টেন্ট টপিক দিয়েছিলাম, তার মধ্যে স্কিমস বলেছিলাম যে বেকারদের জন্য, মহিলাদের জন্য, বাচ্চাদের, শিশুদের জন্য, মানে পিডাব্লিউডির জন্য এবং সিনিয়র সিটিজেন্সদের জন্য সরকারের যা যা স্কিমস রয়েছে সেই স্কিমস গুলোকে তোমরা পড়বে। স্কিমস ভেরি ইম্পর্টেন্ট, এবং স্কিম কোথার থেকে পড়বে আমি সেটাও তোমাদেরকে দিয়ে দেবো। আমি মাঝে মাঝেই আমি যখন নিজেকে মানে তোমাদেরকে হেল্প করার জন্য নিজে বিভিন্ন জায়গার থেকে পড়তে থাকি, যেটা মনে হবে সেটা রাত বিরেতে 1টার সময় হোক, ভোর 6টার সময়, 5টার সময়,
আমি কিন্তু তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা সেটাকে প্লিজ ফলো করবে। এবং বারংবার বলছি, ওয়েবসাইটে যে যে আর্টিকেল গুলো হয়েছে সেগুলোকে সময় নষ্ট না করে পড়ে ফেলো, বারবার করে বলছি, রিকোয়েস্ট করছি, ঠিক আছে? স্কিমস অবশ্যই করবে। আমি এক্স্যাক্টলি ওয়েবসাইট গুলো দিয়ে দেবো, কোথা থেকে স্কিমস গুলোকে পড়বে, তারপরে আমি কিছু ইম্পর্টেন্ট স্কিমস আমিও লিখিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার মানে আমি বলছিলাম স্যার, আমরা স্কিমের একটা হলিস্টিক পুরো একদম একটা আমাদের প্রিপারেশন করতে হবে স্যার, যেমন কন্যাশ্রী সম্বন্ধে সম্পূর্ণ এবং এর ইম্প্যাক্টটা কি আছে সোসাইটির উপরে, এগুলো সম্বন্ধেও আমাদের একটা নোটস বানাতে হবে। একদম একদম একদম। কালকে যদি তোমাকে মানে, এবং এই স্কিম গুলো শুধুমাত্র যে এই রিসেন্ট স্কিম নয়, তোমরা দেখবে এর আগের প্রশ্নে পুরনো একটা স্কিম কালকে যদি তোমাকে বলে দেয় যে আইসিডিএস সম্পর্কে বিস্তারিত লেখো, তুমি কি বলবে যে আইসিডিএস তো কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল না, এটা প্রশ্নটা ভুল হয়েছে? সুতরাং স্কিম গুলো সম্পর্কে ডিটেলস জানতে হবে। ট্রাইসেম সম্পর্কে তুমি কি জানো লেখো, যদি কালকে তোমাকে দিয়ে দেয়, ঠিক আছে? এই জিনিসগুলো জানা। এনওএলএম সম্পর্কে তুমি কি জানো, ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন, ঠিক আছে? সুতরাং আমি তোমাদেরকে বলবো স্কিমটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর জিকে, সুতরাং স্কিম করতেই হবে। আর আমি মাঝে মাঝে যতগুলো পারি একটা স্কিম সম্পর্কে, ওই মোটামুটি 20 মার্কসের জন্য যতটুকু লাগে, 15 মার্কসের 20 মার্কসের স্কিম আসবে না, 15 মার্কসের যতটুকু লিখতে লাগে সেই মতন করে আমি তোমাদের এতটা করে স্কিম আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, বেশ কিছু স্কিম, ঠিক আছে? ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার। খুব ভালো থাকো, লাভ ইউ অল। থ্যাংক ইউ স্যার, খুব তাড়াতাড়ি আবার গুড নাইট, আবার দেখা হচ্ছে। গড ব্লেস ইউ, টেক কেয়ার করো এবং নিজের গুড নাইট, বাই বাই। গুড নাইট স্যার।